পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। আমন্ত্রণ আরো একবার বৃহস্পতিবারের রাত 11:20। এই মুহূর্তে বুঝতেই পারছেন আমি আপনার আরজে কিবরিয়া এবং সঙ্গে আমার ডরের টিম সাউন্ড এলোবান, অন দ্য স্পট থেকে আরজে রেহান এবং সুমন, আর বেশ কজন বন্ধু। আজকে আসলে বন্ধুর সংখ্যা একটু কম। দুজন বন্ধুকে নিয়ে আমরা ডরের 48তম পর্বের যাত্রা শুরু করছি। আজকে আমাদের সঙ্গে রয়েছে দীপ্র এবং সোহান। আমরা বারবারই একটা কথা বলে থাকি প্রিয় শ্রোতা, দুনিয়াতে ভয়ের অস্তিত্ব আছে এবং রেহান মাঝে মাঝে একটা কথা বলে, ফিয়ার ডাজ এক্সিস্ট। ভয়ের আবেদন এটা আমাদের মনের মধ্যেই গ্রথিত আছে। ভয় যে কারণে আমরা পাই সেটা সার্বজনীন নয়। একই ঘটনা একজন মানুষকে তাক লাগিয়ে দিতে পারে, আবার সেই হুবহু একই ঘটনা একজন মানুষকে অনুসন্ধিৎসু বা অনেক বেশি কিউরিয়াস করে তুলতে পারে। সে হয়তো ওই ঘটনা থেকে বিন্দুমাত্র ভয় পাবেন না, কিন্তু কিছু কিছু ঘটনা থেকে যায় যা প্রত্যেকের জীবনেই ভয়ের কারণ হয়। এরকম কিছু ঘটনা নিয়ে আমাদের ডর প্রতি সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে ধারণ করে প্রতিটি পর্ব। এ সপ্তাহে আমরা যেখানে ডর ধারণ করেছি সেই জায়গাটি হচ্ছে ঢাকার কোন একটি জায়গা। আমরা প্লেসটি উল্লেখ করিনি কারণ পরবর্তীতে সেই জায়গার বাসিন্দাদের সমস্যা হতে পারে। আমরা সুমন এবং রেহানের কাছ থেকে কিছুটা হলেও টাচ নেব। আমরা ঢুকে যাচ্ছি ডরের 48তম পর্বে। ডর মানে ভয়। দোস্ত, তোর যে গলার এই অবস্থা তাতে কোনো সমস্যা নেই। কেন বলতো? কেন? কারণ তুই তো গলা দিয়ে হাঁটবি না। না, গলা দিয়ে হাঁটি আর না হাঁটি, গলার এই অবস্থায় মানে আমি খুব ঝামেলার মধ্যে আছি দোস্ত। সো আজকে কোথায় কিভাবে যাইতে হবে না তুই গাইড করবি। কোনো সমস্যা না দোস্ত, আমরা এখান থেকে এখন যেহেতু রাস্তা খালি, অনেক রাত, আমরা রিক্সায় যেতে পারবো। এখন তার ভিআইপি রোডের ঝামেলা নাই, সবই তো ভিআইপি রোড এখন, সবই ভিআইপি রোড। ফাঁকা ঢাকা, ঠিক আছে, যে পরিমাণ ফাঁকা ঢাকা আর যে পরিমাণ ফাঁকা আমাদের পকেট। প্রবলেমে পড়ছি। প্রবলেমটা হচ্ছে এত ফাঁকা হয়ে গেছে, কোথাও যে একটু বসে চা খাবো, একটু আমার বুঝতেই পারছিস আমার গলার যে অবস্থা, মানে একটু রং চা আমার খুব দরকার। প্লিজ তুই আগে আমার ঢাকা শহরের কোথাও থেকে একটু ভালো রং চা ম্যানেজ কর, তারপরে তুই যেখানে বলিস আমি সেখানে যাবো। আমি তোকে এবং ডরের মাধ্যমে পুরো শ্রোতাদেরকে একটা বুদ্ধি দিই। যখন কোনো দোকান খোলা পাওয়া যায় না চা খাওয়ার জন্য, চা তো অনেক ধরনেরই হয় জানিস তো, তখন একটা জায়গা সবসময় যাবি, যে কোনো একটা হাসপাতালের আশেপাশে 24 ঘন্টা খোলা থাকে এমন কিছু জায়গা আছে। আর আমরা যে দিকে যাচ্ছি ওখানে যাওয়ার পথে বাংলাদেশ মেডিকেল পড়ে, ওখানে একটা না একটা চায়ের দোকান খোলা থাকবেই। গ্রেট, তাড়াতাড়ি চলো ওখানেই চা খেয়ে পড়ে। তাহলে তো সিএনজি তাড়াতাড়ি হবে, বৃষ্টি নামলেও ঝামেলা হবে না। সিএনজি তোর পকেট না ফাঁকা, আবার সিএনজির কথা চিন্তা করিস? ফাঁকা পকেট নিয়ে যে কয়টা টাকা আছে ওটা দিয়ে শুধু সিএনজি ভাড়াই হবে। তাহলে তো হয়েছে। আর আজকে অতিরিক্ত মাতবরি করে এবিসির গাড়িটা যে নেই বৃষ্টিতে হাঁটার জন্য, এটা এখন ভুগছি। মাইন্ড করিস না, বাদ দে, চল। 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্পটে, যেখানে হোস্টেল কর্তৃপক্ষের একজন অপেক্ষা করছিলেন শুধুমাত্র আমাদেরকেই গেট খুলে দেওয়ার জন্য। বৃহস্পতিবার, আবারও ডর, তবে এবার ঈদের পর, তাই না? এবং ঈদের মধ্যে মোটামুটি আশা করি যে সবাই অনেক ভালো সময় কাটিয়েছে। রাইট, আনন্দে কাটিয়েছেন, ডরে বা ভয় নয়। রাইট, এবং এমন আনন্দের মাত্রা অনেকের হয়তো এমন ভাবেই বেড়ে গেছে যেটার পরিণতি আমি ভোগ করছি। অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করে খাবার চাইলে সব জায়গা থেকে যে ঈদ খাওয়াও, ঈদ খাওয়াও, এই চিল্লাইতে চিল্লাইতে সুমনের গলার আজকে এই অবস্থা, তো বুঝতেই পাচ্ছেন। যাই হোক, আর আমার না হয় এই চিৎকার চেঁচামেচি এবার একটু কম করে, যারা এতদিন অনেক ধরনের অভিজ্ঞতা নিয়ে আসছে, ঈদের মধ্যেও কারো কারো হয়তো বা যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে, হতেই পারে। ঈদে কিন্তু স্পেশালি শহরগুলো অনেক খালি থাকে, এটা আমরা বলেছিলাম যে ঈদে অনেক সময় অনেক শহর খালি থাকে, শহর একদম ফাঁকা। তুই বলেছিলি যে ফাঁকা থাকে, তখন কিন্তু সবাই একটু সাবধান থাকতে হবে। রাইট। যাই হোক, আমাদের সাথে তো সবসময় অতিথি থাকেই, আজকে অবশ্যই আমাদের সাথে অতিথি আছে এবং তার কিছু এক্সপেরিয়েন্স আমরা ডট টিমের কাছ থেকে শুনেছি। ফেসবুকের মাধ্যমে অ্যাকচুয়ালি সে আমাদের সাথে যোগাযোগ করে, তাই তার সুবাদে অ্যাড্রেসটা আরেকবার বলে দিই, www.facebook.com/DARRSTORE, অর্থাৎ facebook.com/DORStore।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডর স্টোর কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকের কাছেই খুব বেশি প্রিয় হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে ডে বাই ডে এটার লাইক মেম্বার অনেক বেড়ে যাচ্ছে এবং এটার থ্রুতে আমরা আপনাদের সাথে আরো যোগাযোগ কানেকশনটা আরো একটু বাড়াতে চাই। সো আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে কানেক্টিভিটি যদি বাড়াতে চান এখানে। তো আপাতত চল আমরা চলে যাই। ওকে ভাইয়া, আপনার নামটা আমাদেরকে একটু বলবেন? আমি দীপ্র, আমি জুরাইন ঢাকা থেকে এসেছি। তো আমি আমার যে লাইফের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি সেটা ছিল 2002 সালের ঘটনা। তখন আমি ক্লাস 8-এ পড়তাম। আর এখন আপনি কি করছেন? এখন এই মুহূর্তে আমি এইচএসসি করার পর অনার্স ভর্তি হয়েছি কবি নজরুল কলেজে। আচ্ছা, পড়াশোনা চালিয়ে যাচ্ছে। যে ঘটনাগুলো আপনি বলবেন সবগুলোই আপনার সাথেই ঘটেছে নাকি অন্য কারোর সাথেও ঘটেছে? ঘটনাগুলোর মধ্যে থেকে একটি শুধু আমার নিজের সাথে পার্সোনালি ঘটেছে, আর বাকি দুটো ঘটনা আমার আম্মু, আর একটা হলো আমার চোখে দেখা ঘটনা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি 2002-এ চলে যাই, যেখান থেকে আপনি শুরু করতে চাচ্ছিলেন। 2002 সালে আমি ক্লাস 8-এ পড়াশোনা করতাম। মানুষের সব চাহিদা তো পূরণ হয় না, তো আল্লাহর কাছে চাইলে তো সবকিছু পাওয়া যায়। তো আমি শুনেছিলাম যে আল্লাহর কাছে কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, কখনো যদি কিছু চায়, তাহলে কি আল্লাহ সেটা তাকে দান করেন। তো আমি তো রেগুলার নামাজে ছিলাম না, তখন তাহাজ্জুদ নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ প্লাস তাহাজ্জুদ পড়া শুরু করলাম। তো কন্টিনিউ যখন করছি, 13 দিন যখন পার হয়ে গেল, 14 দিনের দিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আমি পড়তে উঠতাম হলো 3টার পরে, 3টা সোয়া 3টার দিকে। তো তখন প্রথম রাকাত গেল, দ্বিতীয় রাকাত গেল, তৃতীয় রাকাতের শুরুতে আমি হঠাৎ করে আমাদের ঘরের পেছনে একটি লম্বা একটা ড্রেন আছে, আর পেছনে মসজিদের পাশে আবার মসজিদের লাত গোসল করানোর ঘরও রয়েছে। কিন্তু এমন কোনো ভৌতিক কোনো ব্যাপার স্যাপার সেখানে ছিল না। কিন্তু যখন আমি তৃতীয় রাকাতের শুরুতে যখন আমি নামাজে দাঁড়ালাম, তখন স্পষ্ট আমি শুনতে পেলাম আমাদের ঘরের বাইরে ঠিক ড্রেন এবং ওই লাস্ট জানাজা দেওয়ার ঘরের ঠিক পাশে সেখানে নূপুরের শব্দ হচ্ছে। আচ্ছা, তো আমি তখন আমি একটু ক্লিয়ার হয়ে নেই, জানাজা দেওয়ার ঘর বলতে? জানাজা দেওয়ার ঘর বলতে কি, যে মসজিদের মধ্যে তো আমাদের ননি মসজিদের মধ্যে তো জানাজার নামাজ তো পড়ানি, কিন্তু মসজিদের মধ্যেই একটি লাত গোসল করানোর ঘর রয়েছে। সেই ঘরটা এবং আমাদের ঘরের পিছনের যে ড্রেনটা, সেটা একদম পাশাপাশি। ওকে, মানে আমি আসলে জানি মসজিদে এরকম একটা ঘর থাকে, বাট আপনি জানাজা ঘর বলে আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। ওটা আসলে লাশের গোসল ঘর, আমরা সবসময় এভাবেই বলে থাকি। তো আমি যখন নুপুরের শব্দটা শুনতে পেলাম, আমি প্রচন্ড রকম ভাবে ভয় পেয়ে গেছি, কারণ আমার বাসায় বসেই শুনতে পাচ্ছি। হ্যাঁ, কারণ আমি তখন নামাজে দাঁড়ানো ছিলাম, তৃতীয় রাকাতের মধ্যে তখন দাঁড়ানো ছিলাম। আচ্ছা, যখন এভাবে ভয়ে ভয়ে আমি তো আরো তাড়াতাড়ি নামাজ দোয়া পড়ছি জোরে জোরে, দৌড়াদৌড়ি পরে যখন নামাজটা যখন কমপ্লিট করার জন্য কি চতুর্থ রাকাতের শুরুতে, তখন কি স্পষ্ট সেই নুপুরের শব্দটা আমি শুনতে পেলাম আমার ঘরের ভেতরে, আমার ঘরের ঠিক পেছনে, ঘরের ভেতরে, আমার খাটের কাছাকাছি। আমার খাট এবং জায়নামাজের দূরত্ব জাস্ট 3 থেকে 4 ফিট এর মধ্যে। আমরা একটু মানে কিছুক্ষণের জন্য আমরা রেকর্ডিং অফ রেখেছিলাম, বিকজ যেটা আপনারা শুনতে পেয়েছেন অবশ্যই সময় একটু মানে একদম সাইলেন্স ছিল। এটার একটা রিজন ছিল। রিজনটা একটাই, আর কিছু না, যে গল্পটা বা ঘটনাটা যখন দীপ্র ভাই আমাদেরকে বলছিলেন, বলতে বলতে ওই মোমেন্টটা মনে করে মোটামুটি একটা নার্ভাস পজিশনে চলে গিয়েছিলেন এবং মোটামুটি ভয় থেকে তিনি আর বলতে চাচ্ছেন না। এবং ওনার রিকোয়েস্টেই আমরা সোহান ভাইকে বলেছি যে সোহান ভাই আপনি কন্টিনিউ করুন, এবং দীপ্র ভাই বলে যে তিনি আর কিছুক্ষণ পরে বলতে চান, আপাতত পারছেন না। ঘটনাটা দীপ্র ভাইয়ের মনে এমন ভাবেই প্রভাব ফেলেছে যেটা চিন্তা করলে এখনো তার মানে ভয়টা অনেক বেড়ে যায়, ওই শিহরণটা আবারও চলে আসছে আর কি। সো দ্যাটস ওয়াই আমরা এই একটু বিরতি নিয়ে আমরা আমাদের যে পরবর্তী গেস্ট আছে আরো একবার আমরা যাকে পেয়েছি, রাইট, তো আমরা তার ঘটনাতে যাই। আর এই ফাঁকে একটু দীপ্র ভাই দেখি যে যদি উনি স্বাভাবিক হতে পারে, তাহলে আমরা হয়তো বা ওনার স্টোরিটা আজকে শুনতে পাবো। সেটাই তো। সোহান ভাই, আবারও ডরের যাত্রায় আপনি, আবারও আপনার কাছ থেকে আশা করছি দুর্দান্ত কিছু ঘটনা। থ্যাংক ইউ রিয়ান ভাই। তো ঢাকার একটা ঘটনা দিয়ে শুরু করি প্লিজ। এটা হচ্ছে শনিয়াকের একটা ঘটনা। তো সেখানকার যারা খুব মানে অনেক আগে থেকে থাকি স্থানীয়, তাদের কাছ থেকে ঘটনাটা শোনা, যেহেতু এইসব ঘটনা ভাই খুব মানুষ খুব কম বলতে চায়। তো ঘটনাটা হচ্ছে 2008-এ। তো এটা হচ্ছে শনিয়াকড়ার শেখদিতে কোন একটা বাসার ঘটনা। এটা বাসাটা হচ্ছে 4 তলা। আচ্ছা। তো 4 তলাতে স্বপন নামে একজন ভাড়া নেয়, ফ্ল্যাট ভাড়া নেয়। তো সে একাই থাকে, ফ্যামিলি হচ্ছে দেশের বাড়িতে।
সে যেহেতু মাছ ব্যবসায়ী ছিল, যাত্রাবাড়ি আড়তে তার মাছের ব্যবসা ছিল। ওইখানটাতে মাছের অনেক বড় বড় আড়ত আছে, ব্যবসা। কাজলা খুব সম্ভবত জায়গাটার নাম, যেখানে আড়তটা আছে কাজলার আশেপাশে। হ্যাঁ, কুতুবখালী কাজলা বলে ওটাকে। যেহেতু সে মাছের ব্যবসা করতো, তো তাকে খুব ভোরে উঠে চলে যেতে হতো। আচ্ছা, বাসাটা ওঠার পর তিনি একটা জিনিস মানে নোটিস করতে লাগলেন, সেটা হচ্ছে গিয়ে অনেক রাতে ছাদের উপর, যেহেতু ভাইয়া 4 তলার উপরে ছাদ, তো ছাদের উপর কেউ যদি পায়ের গোড়ালি দিয়ে খুব জোরে জোরে শব্দ করে, আচ্ছা, সেরকম শব্দ সে মানে চিন্তা করে যে কি ব্যাপার, কে এরকম করে। তো আবার ভাবে যে অনেক সময় ছাদে উঠে অনেকে ফোনে কথা বলে, তো দুষ্টামি করে এরকম, তো সেই ব্যাপারটা অতটা গুরুত্ব দেয় না। আচ্ছা, তো এভাবে কয়েকদিন চলে যায়। চলে যাওয়ার পর আওয়াজটা কন্টিনিউ হয়। তো একদিন সেভাবে কি, একদিন প্রতিদিন কি আওয়াজটা একই সময় হয়? একই সময় বলতে 2টা, 2:30, 3টার মধ্যে আওয়াজটা হতো আর কি। একদিন সে ভাবলো কি যে না, ছাদে গিয়ে দেখি কি শব্দটা, মানে সে ঘুমাতে পারতো না, শব্দটা এত মানে প্রকট ছিল। তো একদিন সে ছাদে উঠে যায়। তো ভাইয়া ছাদে ওঠার পর মানে সে এই পাশে দেখে যে কেউ নেই। আচ্ছা, ছাদে তো একটা পাশ, যেটা ওই পাশটা, সে ওই পাশে হাঁটতে গিয়ে দেখে কি পানির যে ট্যাঙ্কটা থাকে, ট্যাঙ্কটা একটু উঁচুতে ছিল, নিচ দিয়ে অনেকটা মানে ঢালাই দিয়ে মানে অনেক উপরে রাখা হয়েছে পানির ট্যাঙ্কটা, যাতে কেউ ধরতে না পারে। আচ্ছা আচ্ছা। তিনি দেখতে পান যে সেখানে মানে একটা মেয়ে উকি দিয়ে ট্যাঙ্কের যে ভিতরে মানে পানি দেখলে যেভাবে হয় আর কি, উকি দিয়ে মানে দেখছে আর কি, পানি দেখার চেষ্টা করছে ট্যাঙ্কের ভিতরে। হ্যাঁ, তো সে ভাবলো সম্ভবত বাড়িওয়ালার মেয়ে হবে। তো সে আর ওখানে না দাঁড়িয়ে আবার এই পাশে চলে আসলো, যেদিক দিয়ে হচ্ছে ছাদে ওঠার দরজাটা। তো সে এখানে আসার মিনিট 2 পর সে কি ভেবে যেন আবার ওইদিকে গেল, গিয়ে সে মানে ওই ট্যাঙ্কের দিকে তাকে মানে আশ্চর্য হয়ে গেল যে সেখানে কেউ নেই এখন। বাট ভাইয়া যদি পথ তো একটাই, হ্যাঁ পথ একটাই, যদি ছাদ থেকে নামতে হয় তাহলে তার সামনে দিয়ে নামতে হবে, মানে সে একেবারে ছাদের নামার যে দরজাটা সেখানে ছিল। তো এটা দেখার পর সে মানে ভাবলো যে কি ব্যাপার, এটা কি হলো, মানে সে ভাবলো কি এটা আমার খেয়ালের ভুল ছিল। সেই সময় মানে ওই ট্যাঙ্কের ভিতর থেকে মানে পানির উপর যদি মানে চাপড় দিলে যে একটা শব্দ হয় রাতের বেলা, এমনিতে মানে খুব ছোট শব্দ অনেক বড় শোনা যায়, সেরকম একটা শব্দ হচ্ছে ট্যাঙ্কের ভিতর থেকে। তো সে জাস্ট ভাইয়া মানে উপরে উঠে মানে সে মানে দেখার জন্য উকি দেয়। উকি দিয়ে ভাইয়া যে সে যেটা দেখে সেটা হচ্ছে কি, যে মেয়েটাকে সে কিছুক্ষণ আগে দেখেছে সে ট্যাঙ্কের ভিতরে বসা অবস্থায়, এবং তার মুখটা ছিল একেবারে মানে অ্যাসিড দিয়ে যদি ঝলসে দেওয়া হয় সেরকম একটা অবস্থা, এবং সে তার দিয়ে তাকে কি জানি বিড় করে বলতে চাচ্ছিল, যেহেতু পানি কম ছিল ট্যাঙ্কের ভিতরে, সে মানে তার অর্ধেক পর্যন্ত ডুবানো ছিল। আচ্ছা, এটা দেখার পর সে প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। সে মানে পিছন দিকে মুখের দিকে সে পড়ে যায়, এবং সে মানে কিছুটার সাথে ধাক্কা খেয়ে মানে সে সেন্সলেস হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে মানে বাসার আরো অনেকে সকাল হয়ে গেছে, এবং অনেকে এবং বাড়িওয়ালা কি যেন বলতেছে। তো তাকে প্রথমত যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে, তুমি ছাদে কি করে এলে? ওকে, তো সে বললো যে ছাদে আমি কি করে এলাম, সে মানে রাতের যে বিস্তারিত যে ঘটনাটা সেটা বলে, কিভাবে সে শব্দ পেত প্রতিদিন সেটা বলে। বাট সেটা শুনে সবাই মানে আরো অবাক হয়ে যায়, কারণ ভাইয়া বিগত 2 বছর যাবত এই ছাদের মানে যে গেটটা সেটা লাগানো, একমাত্র বাড়িওয়ালারা ছাড়া কেউ ছাদে ওঠা এলাও না। এবং এটার পেছনে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এলাও না বলতে তালা দেওয়া থাকে কি? তালা দেওয়া থাকে, হ্যাঁ। তাহলে উনি ঢুকলেন কিভাবে? সেটাই হচ্ছে প্রশ্ন। সে যখন নাকি ছাদে উঠলো তখন এই গেটটা খোলা ছিল একেবারে। এবং এটার পিছনে যে ঘটনাটা বললো সেটা হচ্ছে গিয়ে 2 বছর আগে সেই ছাদে একটা মার্ডার হয়, সেই বাড়ির একটা মেয়েকে মার্ডার করে সে পানি যে ট্যাঙ্কের ভিতরে রাখা হয় মানে মেরে আর কি। তো তারপর থেকে এখনো সে এলাকায় আপনি খোঁজ নিলে যারা হয়তো শুনছে তারা অনেকে হয়তো জানবে ব্যাপারটা, এখনো ওই এলাকায় এখনো বাড়ির ছাদে ওঠা মানে ভাড়াটিয়াদের জন্য এলাও না, এখনো এটা এখনো কন্টিনিউ হচ্ছে যে কেউ ছাদে উঠতে পারবে না, মানে ওই ছাদটা এখনো অভিশপ্তই বলা যায়। হ্যাঁ। তো এরপরে ভাইয়া আরো যেটা শোনা গেল যে অনেক ভাড়াটিয়া নাকি 4 তলায় ছিল, তো তারা মাঝে মাঝে নাকি কান্নার শব্দ শুনতে পেত, বিভিন্ন রকম শব্দ তারা শুনতে পেত, মানে কোন একটা কিছুর অস্তিত্ব টের পাওয়া যেত তারা। তো ম্যাক্সিমাম টাইম সেটা 4 তলা যে ফ্ল্যাট গুলো সেটা খালি থাকতো। আচ্ছা, তো এরপর থেকে ভাইয়া আমি যতটুকু শুনেছি যে ওটা খালি ছিল অনেকদিন ফ্ল্যাটটা। আর সেই লোকটা তো বোধহয় এখন ওখানে সেই লোকটা না, সে এই ঘটনার পর সে তার ব্যবসা ছেড়ে সে তার দেশের বাড়ি বরিশালে চলে যায় একেবারে। সে আর ঢাকাতে আর থাকে না। এই ঘটনা কতটুকু ভয় পেলে একটা মানুষ নিজের সবকিছু ছেড়ে ছুড়ে চলে যায়। সেটাই ভাইয়া। ওকে সোহান ভাই, এমন ঘটনাগুলো কিভাবে আপনি জানতে পারেন এটা অবশ্যই প্রশংসনীয়, যে আপনি কোনো একভাবে জানতে পারেন এবং প্রতিবারই আপনি ডট টিমকে অবশ্যই কোনো না কোনো ভাবে
জানান যে এই গল্পগুলো আপনার মাথায় আছে বা এগুলো আপনি জোগাড় করেছেন বা কোনোভাবে কারো না কারো কাছ থেকে শুনেছেন, এই বাড়িটা থেকে আপনি গিয়েছিলেন নিজে, যে বাড়িটার কথা? আমি এখনো যাইনি ভাই, তবে আমি যাবো। আমি যেহেতু এই ব্যাপারে আমি খুব ইন্টারেস্টেড, আমি যাবো বাড়িটা এবং আমি চেষ্টা করবো যে ওই ছাদটা দেখার জন্য, ছবি তোলার জন্য ওখানকার আমি চেষ্টা করবো সেখানকার। হতে পারে আপনার সাথে ডট টিমও থাকবে। হ্যাঁ, তাহলে তো অনেক ভালো হয়। যাই হোক, আমরা নেক্সট ঘটনায় চলে যাই। এর পরে আর কোনো ঘটনা কি আছে? হ্যাঁ, এটাও ঢাকার একটা ঘটনা। এটা আমাকে যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে নাসির। আচ্ছা, সে নাসির আমাকে ঘটনাটা বলে, বেশি দিন মানে গত বছরের ঘটনা। তো গত বছরের ঘটনা এটা ভাইয়া শান্তিনগরের কোন একটা ফ্ল্যাটের, আমি অ্যাপার্টমেন্টের নামটা বলছি না, খুব পরিচিত। অবশ্যই না। তো তার যে ফ্যামিলি, তার ওয়াইফ এবং তার মা সবাই দেশের বাড়িতে চলে যায়। সে এবং তার ছোট ভাই বাড়িতে থাকে। আচ্ছা, সে ফ্ল্যাটে থাকে এবং ছোট ভাই তার এক ফ্রেন্ডকে আবার ইনভাইট করে যে রাতে থাকার জন্য সাথে। যেহেতু ভাই একটা ফ্ল্যাটে অনেকগুলো রুম থাকে, তারা তিনজনই একই রুমে ঘুমালো, মানে ওই বড় ভাই ঘুমালো খাটে আর বাকি দুজন মানে যে ফ্লোরিং বিছনা করে একই রুমে ছিল। তো ওই ছোট ভাইয়ের যে ফ্রেন্ড সে বললো কি বড় ভাই তো অন্য রুমে শুতে পারে, আমরা যেহেতু ফ্রেন্ড আছি আমরা একটু কথা বলবো, অনেক আপনার জেগে থাকবো। বাট সেই কোশ্চেনটা করবে করে আর মানে তার করা হয় না। আচ্ছা, ঘুমাবে, বাট তারা ঘুমিয়ে গেছে, লাইট অন করে ঘুমিয়ে গেছে। তো সে ঘুমাবে, তার ঘুম আসছিল না, লাইট অন করা যেহেতু। সে মানে আরো মানে অবাক করেছে, লাইট অন করে ঘুমাচ্ছে তারা, ব্যাপারটা কি? ও করলো কি, যখন দুজনেই ঘুমিয়ে গেল, বড় ভাইয়া এবং বড় ভাই যে ছোট ভাই ওর ফ্রেন্ড, তখন ওই ছোট ভাইয়ের ফ্রেন্ড করলো কি, উঠে লাইটটা অফ করে দিল। আচ্ছা, মানে ঘুম আসার জন্য অফ করে দিয়ে সে ভাইয়া ঘুমানোর চেষ্টা করতেছে। তো অনেকক্ষণ কেটে গেল, তারপর ঘুম আসতেছে। একটা সময় তার মনে হলো কি রুমটা মানে খুব হিট হয়ে গেল, খুব গরম হয়ে গেল। তো সে ভাবলো কি ব্যাপার, এটা হচ্ছে কেন? সময়টা কিন্তু মোটেও তখন গরম ছিল না, এমন হচ্ছে কেন? তো সে মানে যেহেতু ওই পাশের ডাইনিং এর ডিম লাইট জ্বলতেছিল, তো সে কিছুটা আলো রুমের ভিতরে বোঝা ছিল। তো সে হালকাভাবে চোখটা খুলে দেখলো কি ভাইয়া, যে একটা কালো কাপড় যদি ভেসে থাকে, তার ওই যে ভাইয়া বড় ভাইয়া ঘুমিয়ে আছে খাটের উপরে, তার থেকে সম্ভবত 5-6 হাত উপরে একটা কালো কাপড় মানে একটু কন্টিনিউ ভাবে নড়তেছে, ভেসে আছে একটা কালো কাপড় মতো শূন্য ভেসে আছে। সে বলল কি এটা আমি কি দেখতেছি, মানে সে মানে কিছুক্ষণ তাকিয়ে রইল সেখানে, যেটা কি হচ্ছে। ডর মানে ভয়। আপনাদের সঙ্গে আমি আরজে কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে অন দ্য স্পট থেকে রয়েছে রেহান, আরজে সুমন, অফকোর্স সাউন্ডে রয়েছে লোবান। আজকে আমাদের সঙ্গে রয়েছে দীপ্র এবং সোহান। তাদেরকে নিয়ে আমাদের ডর চলছে। প্রিয় শ্রোতা, ডরে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমরা আবারও ফিরব ডরে মাত্র 3 মিনিট পর। ডর। ডর মানে ভয়। 3 মিনিট পর আরো একবার স্বাগত ডরে। কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান। আজকে আসলে বন্ধুর সংখ্যা একটু কম। আজকে আমাদের সঙ্গে রয়েছে দীপ্র এবং সোহান, যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো আমরা ধারণ করেছি। অনেকেই এই অনুষ্ঠানটির আদলে রাতের বেলা হয়তো এরকম কোনো কিছু করতে যেতে পারেন। তাদের সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, প্লিজ ডু নট ট্রাই দিস। এই অনুষ্ঠানটি যারা করেন তারা এক্সপার্ট এবং তাদের সাথে থাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার জন্য একটি টিম। সুতরাং সেই জায়গাটি থেকে আপনি ব্যক্তিগতভাবে এমন কাজ ভুলেও কখনো চেষ্টা করতে যাবেন না। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরের সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। ছোট ভাইয়ের ফ্রেন্ড করলো কি, উঠে লাইটটা অফ করে দিল। অনেকক্ষণ কেটে গেল, তারপর ঘুম আসতেছে। একটা সময় তার মনে হলো কি রুমটা মানে খুব হিট হয়ে গেল, খুব গরম হয়ে গেল। সময়টা কিন্তু মোটেও তখন গরম ছিল না, এমন হচ্ছে কেন? তো সে মানে যেহেতু ওই পাশের ডাইনিং এর ডিম লাইট জ্বলতেছিল, তো সে কিছুটা আলো রুমের ভিতরে বোঝা ছিল। তো সে হালকাভাবে চোখটা খুলে দেখলো কি ভাইয়া, যে একটা কালো কাপড় যদি ভেসে থাকে, তার ওই যে ভাইয়া বড় ভাইয়া ঘুমিয়ে আছে খাটের উপরে, তার থেকে সম্ভবত 5-6 হাত উপরে একটা কালো কাপড় মানে একটু কন্টিনিউ ভাবে নড়তেছে, ভেসে আছে একটা কালো কাপড় মতো শূন্য ভেসে আছে। তো সে কি এটা আমি কি দেখতেছি, মানে সে মানে কিছুক্ষণ তাকিয়ে রইল সেখানে, যেটা কি হচ্ছে। তো সে দেখলো কি যে কাপড়টা টুপ করে তার উপরে পড়ে গেল, একটা পড়ে মানে একটা মানুষের আকৃতির মতো তার শরীরে মিশে গেল। মিশে যাওয়ার পরে ভাইয়া বোবায় ধরলে যেমনটা অবস্থা হয় না, গঙ্গানি শব্দ, বড় এরকম মানে গঙ্গাতেছে,
শব্দ। এটা দেখার পর ও মানে খুব চিৎকার করে উঠলো যে কি ব্যাপার, এটা কি হচ্ছে এখন। তো ও যে মানে ফ্রেন্ড নাসির ভাই যে ছোট ভাই, সে উঠলো কি আবার কি হয়েছে। ও উঠে আগে লাইটটা অন করলো। ও বললো যে কি তুই লাইট মানে অফ করলি কেন। ও মানে কোনো কথা বলতে পারতেছে না, জাস্ট ওই নাসির ভাইয়ের দিকে তাকায় আছে। নাসির ভাই তখন মানে ঘুমাইতে আছে, তো ওনাকে টাচ করার পর উনি মানে ঠিক হলো, উনি উঠে বসলো, ওনার শরীর পুরো ঘামায় গেছে। তো বলতেছে যে মানে ওই নাসির ভাই যে ছোট ভাই, সে বলতেছে যে কি তুই লাইট অফ করলি কেন, তুই আমাকে জিজ্ঞেস করবি। তো বললো যে কি এটা কি হলো, আমি এটা কি দেখলাম। তো বললো যে এটা মানে যে প্রবলেমটা ভাইয়া, নাসির ভাইয়া একা ঘুমালে এই প্রবলেমটা হয়। এটা সে যখন ছোট ছিল একেবারে, তার তখন গ্রামের বাড়িতে ছিল। তো এক রাতে নাকি নাসির ভাইয়া ঘুমিয়ে আছে তার বাবা মায়ের মাঝখানে, হঠাৎ করে সেই মাছ থেকে নাই। তো নাসির ভাই যে ফুপু, সে আবার রাত্রে ওয়াশরুমে বের হওয়ার জন্য বের হয়। তো গ্রাম অঞ্চলে কিন্তু ভাই একটা জিনিস দেখবেন যে বাচ্চাদের কোমরে ঘুঙ্গুর নামে একটা জিনিস দেওয়া হয় শব্দের জন্য। তো সে বের হয়ে দেখে যে ঘুঙ্গুর ঘুঙ্গুর একটা শব্দ হচ্ছে, মানে একটা বাচ্চা যদি হাঁটাচলা করে না মানে শব্দ হচ্ছে। তো সে তাকিয়ে দেয় কি যে উঠোনের মধ্যে ওই নাসির ভাই তো তখন ছোট একেবারে, সে হাঁটতেছে এবং তার পাশে লম্বা একজন লোক দাঁড়ানো, তার চুলগুলো একবার মেয়ে মানুষের মতো অনেক বড় লম্বা। তো সে মানে কয়টার দিকে দেখে সে? এটা অনেক রাতে ভাইয়া, গ্রাম অঞ্চল তো প্রায় 3টা, মানে ফজরের অনেক 3টার সময় একটা বাচ্চা। তারপর আবার এই বাচ্চার তো দরজা খুলে বের হওয়ার প্রশ্নই আসে না, অবশ্যই না। তো এটা দেখার পর সে বলতেছে কি ব্যাপার, সে মানে ডাকতেছে নাসিরের মা, নাসির কি করে বাইরে আসলো। মানে এটা বলার সাথে ভাইয়া যে লম্বা চুলাওয়ালা যে আকৃতিটা সে দেখছিল, সে মানে তাদের বাসার পাশে একটা মানে বড় দিঘি আছে, সে দিঘির আস্তে করে নেমে গেল। সে নেমে ভ্যানিশ হয়ে গেল, তাকে খুঁজে পাওয়া গেল না। তো এই ঘটনার পর থেকে মানে আর নাসির ভাই একা ঘুমাতে পারে না। সে মানে বড় হওয়া পর্যন্ত একা ঘুমালে তার এই প্রবলেমটা হয়। এরপর নাসির ভাইয়ের ওয়াইফ যে, সেও নাকি একদিন দেখতে পাচ্ছে যে মানে অনেক রাতে সে মানে ওয়াশরুমে গেছে, ওয়াশরুমের থেকে এসে দেখে যে মানে তাদের মানে বারান্দাটা হচ্ছে, বারান্দার সামনে একটা জানালার মতো আছে। তো সে নাকি দেখতে পাচ্ছে যে বারান্দার মধ্যে কেউ দাঁড়ায় আছে, এরকম লম্বা ছিল। তো এটা দেখার পর থেকে নাসির ভাইকে আর ওই লাইট মানে অন্ধকারে সে থাকতে পারে না, লাইট অন করে ঘুমাতে এবং তার পাশে কেউ না কেউ ঘুমাতে হয়। আচ্ছা, নাসির ভাইয়ের ছোটবেলার যে ঘটনাটা বললেন আপনি বাচ্চা থাকতে, ওইটা আর ঢাকায় পরে যে ঘটনাটা বললেন, ওটা তো দুটো সম্পূর্ণ আলাদা জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? একটা ছিল গ্রামের বাড়ির উঠানে, তারা এটা ঢাকা শহরের শান্তিনগরের কোন একটা ফ্ল্যাট। হ্যাঁ, এটারও একটা ব্যাপার হচ্ছে কি ভাইয়া, নাসির ভাইয়ের যে হচ্ছে দাদা, সে কোন একটা সময় জিন পালতো। আচ্ছা, তো সে কোন একটা সময় জিন পালতো এবং ভালো জিন, কিছু খারাপ জিনও ছিল। একটা কিছুকে লালন পালন করলে আপনার অবর্তমানে সেটাকে হয়তো তাড়িয়ে দিতে হবে, হয়তো অন্য কেউ পালতে হবে সেটাকে। কিন্তু নাসির ভাইয়ের যে দাদা, সে কোন একভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সে মারা যাওয়ার আগে জিনগুলোকে তাড়াতে পারেনি, অসম্পূর্ণ অবস্থায় রেখে চলে যায়। এরপর থেকে জিনগুলো যেগুলো ভালো ছিল সেগুলো তো চলে গেছে, যেগুলো খারাপ ছিল সেগুলো মানে ফ্যামিলি কারো না কারোর উপরে ইফেক্ট করতেছে। তো এই নাসির ভাইয়ের উপর এটা পড়ছে, হয়তো বা তার প্রজন্মের এক্সপ্লেনেশনটা মানে আপনি জেনেছেন কার কাছ থেকে? এটা ওই যে নাসির ভাই মানে এটা জানতে পারছে নাসির ভাই দাদির কাছ থেকে। আস্তে আস্তে ঘটনাটা মানে তাদের মানে বংশের ভিতরে প্রচলিত একটা ঘটনা, অনেক পুরনো একটা ঘটনা এটা। এরপর থেকে মানে ওই যে ফ্রেন্ড, সে তার ভয়ে আসেই না সেখানে, তো তারাও মানে আর নাসির ভাইয়ের একা ঘুমায় না। এটা নাসির ভাইয়ের একটা ঘটনা ছিল। তো সোহান ভাই, এই এক্সপেরিয়েন্সটাও আমরা শুনলাম এবং মানে শান্তিনগরে আমি নিজেও একসময় থাকতাম, অনেক আগে 97-98 এর দিকে থাকতাম। তো শান্তিনগরের মতন কিছু এলাকা আছে, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, গুলিস্তান, পুরান ঢাকার কিছু এলাকা, যেগুলোতে আসলে রাত হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12:30, 1টা পর্যন্ত চায়ের দোকানে, টং দোকানে আড্ডা চলে, একদম মানে রিক্সা যাওয়া আসা চলে, গাড়ি ঘোড়া যাচ্ছে, গলির ভিতরে একটা গাড়ি গেলেও মনে হয় যেন গলি ভিড়, এরকম কিছু জায়গা আছে। তো সেরকম একটা এলাকায় এই ধরনের কোন ঘটনা ভেতরে ভেতরে ঘটে যাচ্ছে, যেটা কিনা খুবই অবাক। এই কারণে গতবার আমরা যেখানে গিয়েছিলাম গুলশানের যে ফ্ল্যাটটাতে, সেই ফ্ল্যাট বাড়িটারও অলমোস্ট একই অবস্থা। মানে বাইরে থেকে কেন, এই এলাকার দিকে তাকালেও বোঝা সম্ভব না যে এখানে অলৌকিক কিছু ঘটতে পারে। এত বেশি আভিজাত্য সবকিছুতে মিশিয়ে রাখা। মানে পুরনো যে গাড়িটা গ্যারেজে পড়ে আছে, যেটা কেউ চালায় না, সেটা হয়তো 2013 মডেলের, কিন্তু ওখানে পুরনো ভাবা হয়। তো এরকম হচ্ছে ওই এলাকায়। তারপরেও আমরা এমন কিছু পেয়েছি। আবার আজকে আপনি শান্তিনগরের কথা বলছেন, তো ধীরে ধীরে আসলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা ওয়ার্ল্ডে অনেক ঘটনা যেগুলো শুনি, যেমন ইউকেতে বেশ কিছু, লন্ডন সিটিতে প্রচুর এই ধরনের ঘটনা শোনা গেছে, যেগুলো আপনি হয়তো সার্চ করলে গুগলে, ডিসকভারি অথবা জিওগ্রাফিক চ্যানেলের মাধ্যমেও পাবেন, যে অলৌকিক কিছু ঘটনা, যেমন ফার্নিচার চেঞ্জ করে রেখে দেওয়া। সেই আগের আমলে যেভাবে ফার্নিচার রাখা থাকতো, আপনি যতই গুছিয়ে রাখেন না কেন, সকালে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমার কাজিন
কাজিন রনি থাকে ইউকেতে, তার কাছ থেকেও আমি শুনেছি এই ধরনের ব্যাপারগুলো, যে কিছু কিছু জায়গায় বাঙালিরাও যে ভাড়া নেয় না বা ভাড়াটিয়ারা ভাড়া দেয় না, যে ঠিক আছে থাকতে পারেন কিন্তু কোনো সমস্যা হলে এটা কিন্তু আমাদের দায়িত্ব না। ওরা তো আবার এসব ব্যাপারে খুব স্ট্রিক্ট, কাউকে ভাড়া দেওয়ার ব্যাপারে বা কারো কাছে ভাড়া নেওয়ার ব্যাপারে অনেক আইনানুগ ব্যাপার থাকে। তো সেখানে সিগনেচার করার সময় এই ধরনের কিছু লেখা থাকে যে এই ধরনের কোনো মানসিক বা শারীরিক ভাবে আপনারা যদি কোনো ভয় পান কোনো কিছুতে, সেটার জন্য কর্তৃপক্ষ দায়ী নয় বা বাড়িওয়ালা দায়ী নয়। এভাবে সাইন সিগনেচার করেও বাসা নিতে হয়, যাতে একটু টাকা পয়সার সমস্যা থাকে ওখানে গিয়ে। তো আলটিমেটলি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জনতার ভিড় বা ক্রাউড মানেই যে অশরীরী কিছু নেই তা কিন্তু না। এরা থাকতে পারে, এরা এদের মতন করেই থাকতে পারে, হয়তো এতটাই মিশে যায় যে আমরা বুঝি না। যাই হোক, আমি আসলে আবার ফেরত যেতে চাই কিছুক্ষণের জন্য দীপ্র ভাইয়ের কাছে, যে দীপ্র ভাই আপনি কি এখন প্রস্তুত? এখন কি আমাদের বলতে পারবেন? আমি আসলে তখন খুব বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম আমার সেই পিছনের ঘটনাটা মনে করে। আসলে বাস্তব ঘটনা সবসময় মানে ভয়ঙ্করই, যার কাছে ব্যাপারটা ঘটে তার কাছে অনেক ভয়ঙ্করই লাগে। সেজন্য তো যাক, আমি ঘটনাটার মধ্যে ব্যাক করি। তো নুপুরের শব্দটা ঠিক যখন আমার পেছনে আমি শুনতে পেলাম, আমরা একটু রিভিউ দিয়ে আসি ছোট্ট করে, যদি আমার শ্রোতা বন্ধুরা বাই চান্স মানে সোহান ভাইয়ের গল্প শুনে যদি ভুলে গিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটু ছোট করে বলি ঘটনাটা কিরকম ছিল। আপনি হঠাৎ করে একদিন রাত্রে নামাজ পড়ছিলেন, তাহাজ্জুদের নামাজ, তাই না? তৃতীয় রাকাত যখন চলছে, আপনার দাঁড়িয়ে আছেন, তখন আপনি হঠাৎ করে বাসার বাইরে, যেটা কিনা আপনাদের মসজিদের পাশেই, তাই না, যেখানে লাশ ধোয়ানো হয়, ঠিক সেই ঘরের পাশের ছোট্ট গলিতে আপনি শুনতে পান নুপুরের শব্দ। জি ভাই, তাই না? এবং চতুর্থ রাকাতে যখন আপনি পৌঁছান ভয়ে ভয়ে নামাজ পড়তে পড়তে, তখন আপনি সেই একই নুপুরের শব্দ টের পান আপনার পেছনে ঘরের ভিতরে। জি, এখানে এসে আমরা থেমে গিয়েছিলাম বা আপনি থেমে গিয়েছিলেন। জি, এরপর যখন ঠিক নুপুরের শব্দটি আমি আমার পেছনে শুনতে পেলাম, তো ঝনঝন ঝনঝন করে নুপুরের শব্দ হচ্ছে। আমি এত স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম, আমি স্পষ্ট ফিল করতে পারছিলাম যে নুপুরের শব্দটা হয়তো আমার ঠিক পেছনে এক হাতের মধ্যেই রয়েছে। আচ্ছা, তো আমি নামাজ তো পড়ছি খুব মানে মনোযোগ সহকারে তখন পড়ার চেষ্টা করছি, কারণ তখন আমার তখন খুব ভয় লাগছিল এই কারণে যে আমার মনে হচ্ছিল আমি যদি বোধহয় নামাজটা এখন ছেড়ে দিই তাহলে আমি বোধহয় মারা যাবো। আচ্ছা, এখনই বোধহয় আমার কিছু একটা হয়ে যাবে। এতটাই আতঙ্কে ছিলেন? আমি প্রচন্ড আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। এখনো ঘটনাটা বলার সময় এখন আমার শরীর কাঁপছে। তো তারপর যখন চতুর্থ রাকাতে যখন রুকু করলাম, রুকু করার পরে যখন উঠে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে স্পষ্ট আমি শুনতে পেলাম যে ঠিক নুপুরের শব্দটা ঠিক আমার ঘাড়টার পেছনে কি একজন বোধহয় দাঁড়িয়ে রয়েছে, এবং কি বোধহয় গরম নিঃশ্বাসটাও কি আমার ঘাড়ের মধ্যে এসে পড়ছে। আমি আরো আতঙ্কিত হয়ে গেলাম এবং কোনোভাবে আমি মানে তাহাজ্জুদের চতুর্থ রাকাতটা আমি শেষ করলাম। শেষ করার পরে আয়াতুল কুরসি পড়লাম, নিজের শরীরটাকে ফু দিলাম, ফু দিয়ে এরপরে ডানে বায়ে তাকালাম, তাকিয়ে দেখি ঘর একদম স্বাভাবিক, কেউ কিছু নেই, ঘর নীরব, যেমন করে ফ্যান চলছিল ফ্যান চলছে, কোনো শব্দ নেই আশেপাশে। ঘরের পাশের ঘরে আমার আম্মু, আমার ছোট ভাই ঘুমাচ্ছিল। তো আমি তারপরে নিজেকে অনেকভাবে বুঝিয়েছিলাম যে যদিও আমি লজিক দিয়ে সবকিছু চিন্তা করেছে, হয়তো বা তাহাজ্জুদ সম্পর্কে ছোটবেলা থেকে অনেকের কাছ থেকে অনেক ঘটনাই শুনেছি, যার কারণে হয়তো এটা আমার কোনো মানসিক সমস্যা বা এরকম কিছু হতে পারে, আতঙ্কিত হয়ে গেছি, এভাবে আমি ব্যাপারটা চিন্তা করেছিলাম। কিন্তু পরবর্তীতে এর পরের দিন আমার পাশের ঘরের আন্টি আমাকে জিজ্ঞেস করেছিল, ঘরের মধ্যে তোমাদের ঘরে গতকাল রাতে তোমার আম্মু নুপুর পড়েছিল কেন? আমার আম্মু কিন্তু কখনো নুপুর পড়ে না, আর আমার আম্মু আর আমার ছোট ভাই এ ব্যাপারে সেদিন কিছুই টের পায়নি। তখন আমি বাস্তবেই বুঝতে পেরেছিলাম যে না, আমি আসলেই কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছে। না হলে পাশের বাসার ওই আন্টি কেন বলবেন? পাশের বাসা না, ঠিক পাশের ফ্ল্যাটের আন্টি। তো এই ছিল আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আমি এখন এই ঘটনাটা মনে করলে অনেক আতঙ্কিত হই, কারণ আমার বয়স ছিল তখন জাস্ট 14 বছর। আচ্ছা, আসলে মানে অনেক প্রার্থনার অনেক রকম ব্যাপার আছে। মাঝে মাঝে যেটা হয় যে প্রার্থনাটা এত ভারী হয়ে যায় যে সেই প্রার্থনা ধারণ করার ক্ষমতা মানুষের থাকে না। এরকম কিন্তু অনেক সময় হয়। কিছু মানুষ হয়তো প্রার্থনার একটা পর্যায়ে গিয়ে হারিয়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়। ইভেন এই তাহাজ্জুদের নামাজের কথা, রাতের প্রার্থনার যে কথা, সেই প্রার্থনার কথা অনেক শুনেছি যে টানা 20 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে নাকি অনেক ধরনের অনেক কিছু ফিল করা যায়। একটা জিনিস আমিও ফিল করেছিলাম একটা সময়, এবং মানে সেটা আমি আপনার মতন কোনো শব্দ খুঁজে পাইনি বা কিছু না। আমার জাস্ট মনে হয়েছিল যে আমার যে ঘরটাতে বসে আমি নামাজ পড়ছি তার চারিদিক থেকে শব্দ, মানে একটা অদ্ভুত শব্দ বোধহয় ঘিরে ধরেছে। বাইরের পৃথিবীটাই হচ্ছে হেল, আর আমি ভেতরে কোনো একভাবে সুস্থ আছি, আমি বের হওয়া মাত্র আমার মৃত্যু হবে, এই ফিলিংসটা পেয়েছিলাম। এবং নামাজ শেষ করে চোখ খুলতে খুব ভয় পাচ্ছিলাম যে সামনে কিছু একটা বোধহয় দেখব,
চোখ খুলতে ইচ্ছে করছিল না? এটা আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি আসলে আশেপাশে তাকে আমি কিছুই দেখতে পাইনি। তা আমি তাকাতেও আমি খুব ভয় পাচ্ছিলাম, পেছনে ঘুরে তাকাতে যে কিছু একটা হয়ে যাবে বোধহয়। মানে এই ঘটনাগুলো ঘটে, যেমন আমি অনেক আগে ডরেই একবার শেয়ার করেছিলাম এই ঘটনাটাই আমার বড় বোনের সাথে ঘটেছিল। সে তখন বিদেশে একটি হোটেলে, ওদের বিমান বাংলাদেশের জব করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ওখানে গিয়ে 5 স্টার হোটেলে প্রতি 2 জনকে একটা করে স্যুট দেওয়া হয়, বিশাল বড়, যে আপনারা যত আরাম করে থাকা সম্ভব থাকেন। এরকম একটা পর্যায়ে সে এই তাহাজ্জুদের নামাজ শেষ করেই পড়ছিল, সে তাহাজ্জুদের নামাজ, তার বান্ধবী তার পাশে আরেকজনকে নামাজ পড়তে দেখে, যেটা দেখে সে ভয়ে চলে যায়। আমার বোন কিন্তু দেখতে পায়নি। সো এই ধরনের কিছু ঘটনা ঘটে। যাই হোক, আমরা ছিলাম দীপ্র ভাইয়ের ঘটনায়। দীপ্র ভাই, আর কোন এই ধরনের ঘটনা কি আপনার সাথে ঘটেছে? আমার সাথে ঘটেছে, আবার আমার সাথে ঘটেনি, কিন্তু এটা ভয়ঙ্কর ঘটনা না, জাস্ট একটা এক্সপিরিয়েন্স। কিরকম এক্সপিরিয়েন্সটা ছিল এমন, আমি তখন খুব ছোট। আচ্ছা, খুব ছোট বলতে কি, আমরা তখন জুরাইনে মাত্র শিফট করেছি রামপুরা থেকে জুরাইনে, তখন আমার বয়স জাস্ট 6 বছর হবে। আচ্ছা। তো আমার মামা একজন MBBS ডাক্তার। তো আমার অনেকদিন যাবত বলতে প্রায় 1.5 থেকে 2 মাস যাবত প্রচন্ড পেটে ব্যথা। তো ওষুধ খাচ্ছি, টেস্ট করিয়েছে, কিছুতেই কিছু ধরা পড়েনি। ওষুধের পর ওষুধ, ছোট মানুষের উপর দিয়ে ওষুধের পাওয়ার বাড়িয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তো তখন আমাদের বাসারই কোনো এক প্রতিবেশী, আমার তো খেয়াল নেই, তখন তো খুব ছোট, তার পরামর্শে আমার আম্মু আমাকে কামরাঙ্গীরচরে জিন হুজুরের কাছে নিয়ে যায়। আচ্ছা, আপনাকে ওখানে কেন নিয়ে যাওয়া হয়েছিল? আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এই কারণে, যখন একটা কথা কিন্তু সবসময়কে, যেখানে সায়েন্স অকার্যকর সেখানে কিন্তু মানুষ কিন্তু আধ্যাত্মিক রাস্তায় বেছে নেয়। তো যখন আমার আম্মু দেখছিল যে আমার কিছুতেই পেট ব্যথা সারছে না, সবসময়ই মানে পেটে খুব ব্যথা করছে, কোনো মানে টেস্টেও কোনো রিপোর্টে কিছু ধরা পড়ছে না, প্লাস ওষুধেও কোনো কাজ করছে না, তখন সন্তান তো যেভাবেই হোক মার মন, তো তখন নিয়ে গেল আমাকে। নিয়ে যাওয়ার পর তখন আমাকে হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর আমাকে দোয়া পড়ে ফু দিলেন এবং আমাকে জোরে জোরে শ্বাস নিতে বললেন। তো যখন জোরে জোরে শ্বাস নিলাম, চোখ বন্ধ করে থাকলাম। তো কিছুক্ষণ পর এরপরে হুজুর আমার আম্মুকে যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের বাসায় তখনকার সময় একটি নারিকেল গাছ ছিল এবং আমাদের ঠিক বাসার উল্টা পাশে, রাস্তার অপোজিট সাইডের বাসায় আরেকটি নারিকেল গাছ ছিল। তো আমাদের বাসায় কিন্তু কোনো ভয়ঙ্কর কোনো কিছু কখনোই কিন্তু ঘটেনি, আর আমাদের বাসায় কোনো কিছুর উৎপাতও নেই। তো তখন হুজুর বলছেন যে আমাদের বাসায় যে নারিকেল গাছ আর ওই বাসায় যে নারিকেল গাছ, সেই 2 নারিকেল গাছের উপরে সন্ধ্যার পরে, মাগরিবের পরে এক বদজিন আর কি দুপাশে দুপা দিয়ে দাঁড়িয়েছিল, আর আমি তখন ঠিক সেই মুহূর্তের সময় কি তার ও ঠ্যাঙের নিচ দিয়ে গেলাম। তো যার কারণে কি আমার উপর ওর বদনজর পড়েছে। তো বদনজর পড়ার কারণে কি আমার এরকম পেট ব্যথা হচ্ছে আর সারছে না। আচ্ছা। তো হুজুর এরপরে কি দোয়া পড়লেন, কি করলেন জানি না। এরপর থেকে কি আমাকে একটা তাবিজ দিলেন, বললেন এই তাবিজটা আমার সাথে সবসময় রাখতে। তো ওই তাবিজটা আমি কিছুদিন পরই হারিয়ে ফেলেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সেই সময়ের পর থেকে আজ পর্যন্ত আমার কখনো পেটে ব্যথা হয়নি। তাবিজটা হারিয়ে যাওয়ার পরেও না? না, তাবিজটা হারিয়ে যাওয়ার পরেও না, এক্স্যাক্টলি সেই মোমেন্ট থেকে আসলে আমার পেট ব্যথাটা নেই। কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে যে আমার মা বা আমরা কেউ কিন্তু বলি না আমাদের বাসায় নারিকেল গাছ আছে, আর আমরা থাকি ঢাকায়। ঢাকার শহরে কিন্তু মানে নারিকেল গাছ পাওয়াটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তো পাশাপাশি আমাদের বাসা এবং আমাদের বাসার উল্টা পাশে দুবাসাই কিন্তু নারিকেল গাছ। আচ্ছা। যার কারণে হুজুরে কোনোভাবেই কিন্তু এটা মানে অনুমান করাও কিন্তু সম্ভব না। অন্য কিছু তিনি বলতে পারতেন, কিন্তু তিনি সেটা বলেনি। এক্স্যাক্টলি আমাদের উল্টা পাশের বাসাটার কথাই বলেছেন। তো এটা একটা মিস্টেরিও বলা যায়, একটা ছোটখাটো ঘটনা, হয়তো কোনো ভৌতিক ঘটনা না, কিন্তু শুধু ভৌতিক নয়, অলৌকিকতাও একটা ব্যাপার। মাঝে মাঝে কিছু ঘটনার মধ্যে অলৌকিকতা থাকে, হয়তো ভৌতিক শক বা ভয় থাকে না। রেহান, এইখানে আমি একটা কথা একটু বলতে চাই, যে উনি যেটা বললো যে কবিরাজ দেখানোর পর পেট ব্যথা এখনো পর্যন্ত হয়ে গেছে। সো যারা আমাদের শ্রোতা আছেন তাদেরকে একটু বলি যে পেট ব্যথা হলেই কিন্তু প্রথমে কবিরাজের কাছে যাবে। এই কারণেই আমি আই অ্যাপ্রিশিয়েট দিস পারসন, দীপ্র ভাইকে। কি জন্য? কারণ উনি কিন্তু শুরুতে একটা কথা বলে নিয়েছেন যে আমরা যখন সায়েন্সে নির্ভর করে কিছু করতে না পারি তখনই কিন্তু আমরা আধ্যাত্মিক অথবা স্পিরিচুয়ালিটির দিকে যাই। এবং উনি কিন্তু সব রকম ডাক্তার দেখিয়ে এক পর্যায়ে এটাও উনি বলেছেন যে মায়ের মন তো, সন্তানের ব্যথা করছে, তাকে কোথাও তো নিয়ে যেতে হবে, তখন কিন্তু সেই কবিরাজের কাছে যাওয়া। রাইট না, এই জন্যই আমরা সেটা সবাইকে একটু বলতে চাই যে প্লিজ প্রথমে আপনারা যেটা মানে এখানে দীপ্র ভাইও বলেছে, প্রথমে চেষ্টা করুন ডাক্তারের কাছে, যে কোনো রোগের, যে কোনো ধরনের রোগ হোক সেটা ডাক্তারের কাছেই যান। এক্স্যাক্টলি। ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা
যাদেরকে আজকে শুনছেন, আজকে আমাদের সঙ্গে রয়েছে দীপ্র এবং সোহান। প্রিয় শ্রোতা, আমরা ডরের পরিবেশে আপনাকে নিয়ে যেতে চাই। ডরের পরিবেশ মানে হচ্ছে একলা একা ঘরের মধ্যে আপনি শুনবেন, বাতিটি অফ করা আছে, জানালাটা হালকা করে খোলা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং অবশ্যই ভয় পাওয়ার জন্য অনুষ্ঠানটি শুনবেন না। মনোযোগ দিয়ে ঘটনাগুলোকে চোখের সামনে দেখার চেষ্টা করবেন। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও রাত 12:06 ফিরব, এবং গভীর রাত মানেই ভয়, ডর। ডর মানে ভয়। 12:06 হচ্ছে সময়। ডর শুনছেন আপনি। অনেকেই ঢাকার বাইরে আছেন, ঈদ করছেন, গ্রামের বাড়িতে গেছেন, কিছু অভিজ্ঞতা নিয়ে হয়তোবা ফিরে আসবেন। তার মধ্যে ডরে বলার মতো দুই একটা অভিজ্ঞতা থাকলেও থাকতে পারে। যারা ঈদ করে ঢাকায় ফিরে এসছেন, শুনশান ঢাকা এবং একই সাথে ঈদ করতে যাওয়া, সবকিছু মিলিয়ে ডরে স্পেশালি আপনাদেরকে আরো একবার ওয়েলকাম করতে চাই। প্রিয় শ্রোতা, আজকে আমাদের সঙ্গে জীবনের অধিভৌতিক ঘটনাগুলো শেয়ার করছে দীপ্র এবং সোহান। ডরের 48তম পর্ব আপনারা শুনছেন। আমি আরজে কিবরিয়া, আমার সঙ্গে সুমন ও রেহান, এবং সাউন্ডে রয়েছেন লোবান। আবারও ফিরছি ডরের মূল গল্পে। ডর। দীপ্র ভাই, এছাড়া আপনার আর কোনো এক্সপেরিয়েন্স? এছাড়া একটা এক্সপিরিয়েন্স বলতে আমার চোখে দীপ্র ভাইয়ের এক্সপিরিয়েন্সে যাওয়ার আগে একটু এখানে কোনো ঘটনা না, আমি একটা এক্সপ্লেনেশন আমার নিজের তরফ থেকে সবার কাছে সরি বলে নিচ্ছি। কারণ হচ্ছে অনেকক্ষণ যাবত রেহান কথা বলছে, আমি চুপচাপ ধরে শুনছি, এই জন্য আমি কথা বলছি না, যেটা আপনারা বুঝতেই পারছেন গলার অবস্থা শুনে। সো আমার বেশি কথা না বলাটাই বেটার। আজকে আমি অনেকটা শ্রোতা, নির্বাক শ্রোতা, মাঝে মাঝে কিছু প্রশ্ন জেগে যায় যেগুলো না করলে একদম হচ্ছে না, পারা যাচ্ছে না। তো ভাইয়া, এটা আমার এই বছর 2015 সাল তো এখন চলছে, এবছর জানুয়ারি মাসের ঘটনা। আমার এক ফ্রেন্ড আছে, তো আমাদের জুরাইনেরই সেতু মার্কেটের আন্ডারগ্রাউন্ডে একটা দোকানে আর কি জব করে। তো হঠাৎ করে ও 4 মাসের জন্য চিল্লায় যাবে, 3 চিল্লায় যাবে 4 মাসের জন্য। তো তখন আর কি যে ওর বদলে আমাকে সেই দোকানে জবটা করার জন্য দিয়ে যায়। তো আমিও দেখা যাচ্ছে যে টিউশনি করি, অন্যকে তো বলি পার্ট টাইম হিসেবে এটা করতে থাকি, সমস্যা নেই। তো করছে, তো আমাদের দোকান বন্ধ হয় এশার নামাজের পর। এশার নামাজের পরে আমাদের এক পরিচিত ভাই আছে, আলী ভাই, তো সে আমাকে ফোন দিয়ে বলছে যে আমি কোথায়। তো আমি বললাম যে আমি তো মার্কেট থেকে মাত্র বের হচ্ছি, বাসায় এসে তখন মাত্র পৌঁছেছি। তারপর আমাকে বলছে যে জিনা ধরা রোগী কি দেখতে চাও? আমি কিন্তু কখনো আমি জিনা ধরা রোগী কিন্তু আমি দেখিনি। যার কারণে আমি সাথে সাথে বললাম কোথায় আসতে হবে। সে আমাকে বললো যে শনিরাকড়া জাপানি বাজারে যেতে হবে। তো আমাদের বাসা থেকে সিএনজিতে করে সেখানে যেতে 7-8 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। তো আমি সাথে সাথে বাসা থেকে তখন আর কি বের হয়ে আমি চলে গেলাম। ওটা কোইন্সিডেন্স। একটু আগে কিন্তু আমরা শনিরাকড়া যাত্রাবাড়ি সেই এলাকার ঘটনাই শুনছিলাম। আসলে ওই এলাকাটা আগে তো আমিও যখন কিছুক্ষণ আগে সোহান ভাই বলছিলেন তখন আমিও শুনেছি। আসলে ওই এলাকা একসময় খুব ডোবা নালা এই সমস্তই ছিল। তো যার কারণে আমরাও ছোটবেলা থেকে শুনেছি যে ওই এলাকায় অনেক সময় অনেক ঘটনাই ঘটেছে। দিনে দুপুরেও নাকি মানুষ ঘিরে রেখে দিত। এখানে উল্টা একটা জিনিস কিন্তু বুঝতে হবে, একটা এলাকার নাম কিন্তু কোনো কারণ ছাড়াই শনির আখড়া হয় না। হয়তো সেটার পেছনে কোনো না কোনো ঘটনা থাকতে পারে। হয়তো বা ওটার পেছনে আমি যতটুকু জানি একটা খুব সম্ভবত একটা মন্দির রয়েছে ওই নামে ওখানে, এই জন্য ওই এলাকাটার নাম এই নামে করা হয়েছে অ্যাজ ফার আই নো। তো যাই হোক, কিছু না কিছু তো আছেই, কারণ সোহান ভাইয়ের কাছেও পেলাম ওই ধরনের ঘটনা এবং দীপ্র ভাইয়ের কাছেও শুনছি, এবং আমরা অতীতে অনেক গেস্ট পেয়েছি যে ওই এলাকা থেকে এসছে। যাই হোক, তারপরে আপনি কি রওনা দিলেন? হ্যাঁ, আমি তখন বাসা থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার পর 10 মিনিটের মধ্যে যেভাবে হোক আমি পৌঁছে যাওয়ার পর যেটা দেখতে পেলাম সেটা হলো শনিরাকড়া থেকে জিয়া সরণি আসার মধ্যে যে বড় যে রাস্তাটা, সেই রাস্তার পাশে গাছ আছে। গাছটার নাম আমার মনে নেই, অনেকগুলো গাছ। তো একটা গাছের যে আগাটা জাপানি বাজারে, সে আগাটা ছিল আমার হাতের যে কায়াঙ্গুলের মতো চিকন, এত চিকন একটা আগা। সেই আগার মধ্যে 9 থেকে 10 বছরের একটা বাচ্চা একদম ঠিক আগাটার মধ্যে বসে রয়েছে, এবং যা আসলে পাখি বসে থাকলেও কিন্তু বাঁকা হয়ে পড়ে যাওয়ার কথা। আচ্ছা, আমি একটু ইন্টারভিউ করি, কি গাছের উপর ছিল এটা? আসলে গাছটা আমি গাছ সম্পর্কে জানি না। আমি অল্প কিছু গাছে চিনি, তবে যে আগাটা যত চিকন ছিল, অন্তত কত বড় ছিল? গাছটা প্রায় 25
ফিট হবে উঁচু, মানে বেশ বড় 20 থেকে 25 ফিটের মতো উঁচু হবে গাছেরই আগাটা সেখানে। তো এলাকার প্রায় 15 থেকে 20 জন ছেলে বহু কষ্টে আরো প্রায় 25 থেকে 30 মিনিট সময় নিয়ে বহু কষ্টে ছেলেটাকে নামিয়ে নিয়ে এসেছে। আর ছেলেটাকে যখন নামিয়ে নিয়ে এসেছিল তো তখন মানে ছেলেটাকে ধরে রাখার মতো অবস্থা কারো ছিল না, কারণ যদি 4-5 জন যদি ধরে রাখে তাহলে অনায়াসে ছেলেটা সবাইকে ফেলে দিতে ছাড়িয়ে নিতে পারে। কিন্তু তার বয়স কত বলেছিলেন? ম্যাক্সিমাম হলে 10 হবে, 11 বোধহয় হবে না। তো তারপর মানে সবাই ধরে ধরে নিয়ে গেল, বাসায় নিয়ে গেল, এবং কি পাশের যে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পরে এনেও খাওয়ালো। তারপর থেকে মানে ওই ছেলেটার ওই অবস্থাটা নাই যে সবাইকে মানে ধাক্কিয়ে বা ছুঁড়ে ফেলে দিবে, এই অবস্থাটা নাই, কিন্তু কিছু যে একটা মানে ওর ভিতরে রয়েছে সেটা আমরা ফিল করতে পারছিলাম, কারণ ও চোখ বড় বড় করে তাকাচ্ছিল এবং কি কারোর সাথে কথা বলছিল না, চুপ করে ছিল। আমি পার্সোনালি সবাই যখন ছেলের বাসায় পৌঁছে দিতে গিয়েছিল তো আমিও সেখানে গিয়েছিলাম। তো ওর মা এবং ওর মা বাবার সাথে আমি নিজেও কথা বলেছিলাম। তো তারা জানিয়েছিল যে তারা এখন যে বাসাটায় রয়েছে সেই বাসায় এসেছে প্রায় 3 থেকে 4 মাস আগে। তখন তারপর থেকেই মানে তার ছেলের এই অবস্থা। আর বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন কবিরাজ এবং হুজুরকে তারা দেখিয়েছেন, বিভিন্ন সময় পানি পড়া, যে যা বলেছেন তাই করেছেন, কিন্তু মানে খুব একটা বেশি দিন ধরে মানে তারা ফল পাননি। হয়তো কারো কাছ থেকে কোনো তাবিজ আনলো 3-4 দিন বা সর্বোচ্চ হয়তো 7 দিন ভালো রইলো পিচ্ছিটা, তারপর আবার মানে একই অবস্থা মানে ভালো হয়নি। আর এরপরে লাস্ট আমি আবার ওই বাসায় গিয়েছিলাম ফেব্রুয়ারিতে, তখনও শুনেছি মানে ছেলেটা মানে প্রায় ওই গাছের উপরে ঠিক আগাটার মধ্যে দেখা যেত কি রাত্রে 9টা 10টা 11টার দিকে এরকম, যখন আশেপাশে ঘরের মধ্যে কেউ থাকতো না তখন এই ঘটনাটা বেশি ঘটতো, যে ছেলেটা অটোমেটিক্যালি কিভাবে যেন আর কি চলে যেত। মানে ও যখন গাছের উপরে উঠতো কেউ দেখতো না, কিন্তু অনেকক্ষণ পর দেখা যেত কেউ গাছের আগায় বসে রয়েছে। এই ব্যাপারটা কিন্তু ঘটে, এটা কিন্তু আমি একবার তোকে বলেছিলাম অনেক আগে, আমার মনে পড়ছে না আমি এটা মানে ডরেই বলেছিলাম কিনা, বাট আমাদের পাশের বাসায় থাকতো যে নাজমুল ভাই, ওনার ক্ষেত্রে এই জিনিসটা হতো, মানে ওনাকে নাকি কে ডাকতো, উনি স্পষ্ট শুনতে পেত এবং মানে উনি খুব বের হওয়ার চেষ্টা করতো দরজা টরজা ভেঙে, মানে ওনার বাসার লোকজন দিবে না, মানে হি ওয়াজ আ রিয়েলি হ্যান্ডসাম ম্যান। মানে আমরা ওনাকে হলিউডের অনেক আগের একটা নায়ক আছে গ্যাগরি প্যাক, খুবই হ্যান্ডসাম হিসাবে তার একটা নাম ছিল, অনেকটা ওই টাইপের অ্যাপিয়ারেন্স ছিল ওনার। মানে ওনাকে যে শুধুমাত্র ইয়াং বয়সী মেয়েরাই খুব পছন্দ করে ফেলবে দেখলে তা না, চাচি নানি দাদি ওনারাও খুব আদর করে বসাবে আর কি। কিন্তু ওনার যে কি হলো হঠাৎ করে, মানে কার নজর লাগলো কি হলো, উনি ডাবল ভয়েসে কথা বলতেন। হ্যাঁ, উনি যখন চিৎকার করতেন আমরা মেয়ের কণ্ঠ শুনতে পেতাম, একই চিৎকার, একটা মেয়ে এবং একটা ওনার কণ্ঠ, আমাদের পাশের বাসায়। তো উনিও ডাকতে ডাকতে একসময় কখন যে বের হয়ে যেতেন ওটা ওনার বাসার মানুষ টের পেত না, সব দিক থেকে বন্ধ করে রাখার পরেও। জাস্ট একটু আগে দীপ্র ভাই যে কথাটা বললো, ওকে, এরকম ঘটনা আমরা অনেক পেয়েছি। একবার মনে আছে তোর মানিকগঞ্জের একটা ছেলে ছিল যে মানে তার বন্ধুটা তাকে ডাকতো বা কিছু একটা ডাকতো, সে ঘর থেকে বের হয়ে যেত। রাইট। তারপর দীপ্র ভাই কি হলো? মানে এই ঘটনাটি তো আমার চোখের সামনে ঘটেছে, দেখা ঘটনা। আর একটা ছোট্ট ঘটনা, সেটা কোনো ভৌতিক ঘটনা আসলে না, হয়তো আমার কল্পনা হতে পারে বা কি হতে পারে সেটা আমি বলতে পারছি না, সেটাও আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো যে কোনো এক কারণে হঠাৎ করে আমি মানে সবকিছুর উপর থেকে বিতৃষ্ণা হয়ে গিয়েছিলাম। এটা গত বছর সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে। তো তখন আপনারা তো ভাইয়া জানেনি যে তাবলিগের লোকেরা 3 দিনের জন্য, এরপরে 40 দিনের জন্য সব সময় দেখা যায় যে তারা মানে তাবলিগের জন্য বের হয়ে যান, আল্লাহ রাস্তায় বের হয়ে যান। তো সেই সময় তারা মসজিদে থাকেন, বিভিন্ন ইবাদত বন্দিগির মধ্যে তারা থাকেন। তো তখন আমি 3 দিনের একটা তাবলিগে গিয়েছিলাম। তো সেটা আমাদের পড়েছিল হলো গেন্ডারিয়াতেই। তো সেখানে গেলাম। দ্বিতীয় দিন রাতে আমাদের যখন জামাতে যে ছিলাম, তো সেইখানে যে আমির সাহেব আমাদের ছিলেন, তিনি আমাদের বলে দিয়েছিলেন যে রাতে যখনই কি যদি কোনো প্রস্রাব করতে যদি যাই বাথরুমে বা কোনো কারণে যদি তাহাজ্জুদের নামাজও পড়তে যদি উঠি, তাহলে যেন নামাজ যেন একা একা না পড়ি, অথবা কি উজুখানায় গেলেও একা একা না যাই, অথবা টয়লেটে গেলেও যেন আমরা একা একা না যাই, সবসময় কাউকে যেন সাথে নিয়ে যাই। তো কেন বলতেন সেটা বুঝতাম না। তো দেখা যেত কি আমাদের ফজরের আজানের আগে বেশ কিছুক্ষণ আগে আমাদের ঘুম থেকে উঠিয়ে দেওয়া হতো, যেন আমরা তাড়াতাড়ি মানে মেসওয়াক করে উজু করে আজান নামাজের জন্য রেডি হয়ে যেতে পারি সবাই। তো তখন আমাদেরই একটা সাথী ভাই আমাকে ঘুম থেকে তিনি উঠিয়ে দিলেন। আমি ঘুম থেকে উঠলাম, উঠে বসলাম, একদম পুরোপুরি মানে আমি সজাগ। সেই মুহূর্তে হঠাৎ করে দেখলাম আমাদেরই আরেক সাথী ভাই, পাঞ্জাবি পরা, মাথার মধ্যে টুপি, নাম হলো শাওন, আমাদের ঠিক পাশের বাসায় থাকে। তো ওর বদলে কিন্তু আমি কিছুক্ষণ আগে একটা এক্সপিরিয়েন্স বলেছিলাম যে আমি একটা দোকানে ওর বদলে আমি কাজ করেছিলাম।
তো ও আমাকে এসে বলছে যে ও কিন্তু আমাকে খুব মানে আদর করে একটা নামে ডাকে, সেটা হলো বুব্বা। আমার ছোট ভাই আমার বুব্বা নামে ডাকে, সেই নামে ও আমাকে ডাকে, খুব আদর করে শখ করে ডাকে। তো বলছে যে বুব্বা এখনো তো সময় আছে আজান দেওয়ার, শো আমি তোমাকে আজান দেওয়ার একটু আগে ডেকে দেবো। স্পষ্ট আমি দেখেছি, স্পষ্ট আমি শুনেছি। আশেপাশে সবাই হাঁটাচলা করছে, আমি কিন্তু ভাইয়া শুয়ে পড়েছি। 1 মিনিট পরে ঠিক সেই তাবলিগের সাথে ভাই কিছুক্ষণ আগে যে আমাকে ঘুম থেকে উঠেছিল, সে বললো যে আস্তে করে এসে টোকা দিয়ে বলছে যে ভাই ঘুম থেকে উঠেন, আপনি তো আবার শুয়ে পড়লেন, উঠেন। আমি উঠে দেখলাম, আমি বললাম যে শাওন কোথায়? বলকে শাওন তো এখনো ঘুমাচ্ছে। তো ঠিক আমি কি আমার পেছনে ঘুরে দেখলাম যে আমার বিছানার পাশেই যে শাওন, আমি তো শাওনের উল্টা পাশে ঘুরে বসেছিলাম, তো শাওন ঠিকই শাওনের বিছানার মধ্যে ঘুমাচ্ছে। অন্য সাথে ভাইরা কি তাকে উঠানোর জন্য হালকা ভাবে পায়ের মধ্যে টাচ করে চেষ্টা করছে যে ভাই উঠেন, নামাজের সময় হয়ে গেছে, উঠেন। তো আমি অবাক হয়ে গেলাম যে আসলে আমাকে সেই সময় কথাটা বললো কে, এটা কি আমার হ্যালুসিনেশন নাকি কি সেটা আমি বলতে পারছি না। এটা আমার লাইফের মানে এটাই ঘটনা। আপনি কি পরে জিজ্ঞেস করেছিলেন সেই শাওন ভাইকে? শাওনকে আমি কি বলবো, কারণ আমি তো নিজেই দেখছি যে শাওন তখন ঘুমিয়ে রয়েছে। এমন কি হতে পারে না যে সে এক ফাঁকে তার ঘুম ভেঙে গিয়েছিল, সে হয়তো আপনাকে উঠানোর চেষ্টা করেছে, আপনাকে ঘুমাতে বলে তো সেও ঘুমিয়ে গেছে? ভাইয়া আসলে এটা পসিবল না, কারণ আমি ওকে দেখেছিলাম, যখন আমি জেগে দেখেছিলাম তখন দেখেছিলাম পাঞ্জাবি পরা অবস্থায়, টুপি পরা অবস্থায় এবং উঁচু করে বসে আছে আমার পাশে। তখন যে ঘুমিয়েছিল তখন তো সে ছিল যে আমরা যেটা গেঞ্জি পরে রাতের বেলা ঘুমাই, সেই গেঞ্জি পরা অবস্থায় ছিল, লুঙ্গি পরা অবস্থায় ছিল, একদম গভীর ঘুম। তাকে তখন ঘুম থেকে মাত্র ডাকা হচ্ছে ওই অবস্থায়। আসলে বলার কিছু নেই। পরে আমি শাওনের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম। এমন অনেক কিছুই আছে আমরা জানি না, তবে আপনি যে কথাটা বললেন যে মানে কি বলবো, এরকম ঘুমের মধ্যে কিছু ঘটনা আমি অনেক শুনেছি, বুঝছিস, মিলাইতে পারিনি। আরেকদিন তোকে বললাম না যে ঘুমের মধ্যে আমার এক ফ্রেন্ডের ছোট ভাই, মানে সে তো জানে না যে সে ঘুমাচ্ছে, মানে সে উঠে গিয়ে পাশের রুমে গিয়ে তার মাকে অনেকবার ডেকেছে, তার মা শুনছে না, তার চাচির সাথে গল্প করে যাচ্ছে, তারা 2 জন মিলে নিজেদের জামাইয়ের বদনাম করছিল ইনফ্যাক্ট। তো এটা সে শুনতে পাচ্ছে এবং ডাকছে, শোনে না। তো এক পর্যায়ে বিরক্ত হয়ে সে দরজা খুলে না, নক করতে করতে যে আবার ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে আবার যখন তার ঘুম ভাঙার পরে সে তার আম্মুর কাছে যায়, তখন তার চাচি নেই। বলে যে তোমাদেরকে ওই সময় এত ডাকলাম, তোমরা জবাব দিতে পারো না। বলছে কখন ডাকলি আমাদেরকে? বলছে তোমরা জামাই নিয়ে কথা বলতেছিলে না নিজেদেরকে? হ্যাঁ। বলছে তুমি তো রুম থেকে বাইরে হও নাই, তোমার রুম বন্ধ ছিল, তুমি ঘুমাই ছিলা, তুমি তো উঠোই নাই। তার মানে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই অ্যাকচুয়ালি তখন কোথায় ছিল? সে ঘুমের মধ্যে থেকেই কি তার একটা সত্তা উঠে গিয়ে দেখে এসেছে? না হলে সে জানলো কিভাবে কি নিয়ে কথা বলছে? এটাই হচ্ছে পয়েন্টটা ছিল, মানে তো তার জানার কথা ছিল না। এটা কি বলবি তুই? এটা তো ভুতুড়েও না, এটা তো মানুষের ভেতর থেকেই তার, মানে আমি জানি না, আমি অনেক আগে 3 গোয়েন্দার একটা বই ছায়ার শপথ, ওই বইয়ে পড়েছিলাম যে কিছু মানুষের নাকি অনেক সাধনার পরে এই ক্ষমতা হয় যে তারা ঘুমের মধ্যে মুভ করতে পারে। কিছু মানুষ আউট অফ কন্ট্রোল হয়ে মুভ করে, কিছু মানুষ সেই মুভমেন্টটাকে কন্ট্রোল করতে পারে। এখন আমি শিওর না এটা সায়েন্টিফিক্যালি কতটুকু সত্য। সেই বইটা আমিও পড়েছিলাম ভাইয়া। তখনও আমি তো ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তো ছায়াশপথ বইটা পড়েছিলাম রকিব হাসানের লেখা, সেবা প্রকাশনীর 3 গোয়েন্দা সিরিজ। এগুলো অ্যাকচুয়ালি আসলে সবগুলোই ট্রান্সলেশন, এগুলো অ্যাকচুয়ালি আলফ্রেড হিচককের 3 ইনভেস্টিগেটরস থেকে ট্রান্সফার করে রকিব হাসান স্যার এগুলো লেখেন। বাট উনি এত সুন্দর মানে ভাবে ট্রান্সলেশনটা করেন যে মনে হয় ওনারই লেখা। হ্যাটস অফ টু হিম। যাই হোক, সেই ট্রান্সলেটেড লেখাগুলো আমরা সাধারণত পড়ে খুব একটা রূপান্তর যদি ভালো না হয় পড়ে মজা লাগে না, কিন্তু আমার নাম হয় রেহান, এমন ভাবে সুন্দর করে লিখে যে অনেকটা পুরো মানে ওই গল্পের মতোই হয়ে যায়, মূল ঘটনার মতোই হয়ে যায়। এক্স্যাক্টলি। যাই হোক, আমরা তো শুনলাম আজকে দীপ্র ভাইয়ের অনেকগুলো এক্সপেরিয়েন্স, তবে দীপ্র ভাইয়ের এক্সপেরিয়েন্সের মাঝখানে আমরা কিন্তু আবার সোহান ভাইয়ের এক্সপেরিয়েন্সও শুনে এসেছি কিছুটা। এখন সোহান ভাইয়ের বাকি এক্সপেরিয়েন্স গুলো শুনবো। সোহান ভাইয়ের আরো যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে সেটাও আমরা জেনে নেব। অ্যান্ড বাই দ্য ওয়ে, লিসনার্স যারা শুনছেন, প্লিজ ফরগিভ সুমন ফর দ্যাট অফুল ভয়েস হি গট। মানে ঠান্ডা লাগার কারণে তার ভয়েসের যে অবস্থা কি বলবো, সেই জন্য অনেকটা যথাসম্ভব চেষ্টা করছি একটু চুপচাপ থাকার। তো যাই হোক, এবার একটু চুপচাপ হয়ে সোহান ভাইয়ের ঘটনা আমি শুনতে চাই। এখন যে ঘটনাটা বলবো সেটা একজন সিএনজি ড্রাইভারের কাছ থেকে শোনা ঘটনাটা। আচ্ছা। ওনার নাম হচ্ছে ফারুক ভাই আগে সেচ পাম্পে যে মানে জমিতে যে পানি দেওয়া হয় রাতের বেলা সেখানে চাকরি করতে। এটা ফরিদপুরের কোন একটা জায়গার ঘটনা, এটা 2005-এর। ভাইয়া আপনারা তো জানেন যে সেচ পাম্প গুলো কিন্তু গ্রামের বাড়িতে রাতের বেলা দেওয়া হয়, বিদ্যুৎ অনেক সমস্যা হয়, এই জন্য রাতের বেলা কন্টিনিউ দেওয়া হয় এটা। তো এবং এটা খুব মানে একদম আমরা যতটুকু জানি যে অনেক চক বলতে যেটা, হ্যাঁ অনেক বড়, কোনো বাড়ি ঘর থাকে না আশেপাশে, চতুর্দিকে ক্ষেত আর ক্ষেত, ওই জায়গাগুলোতে ব্যবহার। হ্যাঁ হ্যাঁ। তো
যে ভাইয়া পানি দেওয়ার যে মেশিনটা সেটা তো অনেক শব্দ হয়। তো ফারুক ভাইয়া ওই মেশিনটার যে ঘরটা সেখান থেকে কিছু দূর আরেকটা ঘর বানানো হয়েছে, মানে সে রাতে মানে ওখানে একটু রেস্ট নেওয়ার জন্য। তো যেহেতু চকটা অনেক বড় ছিল তো অনেক দূরে আরেকটা ছিল আর কি, পানি দেওয়ার সেচ আরেকটা মেশিন ছিল, ওখানেও 2 জন থাকতো, অনেক দূরে সেটা। ফারুক ভাইয়া যেহেতু ওখানে একাই থাকতো, তো সে একটা জিনিস মাঝে মাঝে দেখতো, সেটা হচ্ছে কি তার রুম থেকে যখন সে বেরোতো তখন তার মানে চোখ যেত আগে প্রথম হচ্ছে যে মেশিন ঘরটা, যেখান দিয়ে পানিটা বের হয় সেই দিকে। তো ভাইয়া সেই দরজাটা তো সবসময় খোলাই থাকতো। তো সে দেখতো কি একটা মানুষ যদি মানে হামাগুড়ি দিয়ে অর্ধেক যদি তার ভেতরে থাকে আর পেছনের অর্ধেকটা বাইরে, হ্যাঁ, তার পায়ের অংশটা মাজার অংশটা বাইরের দিকে, এমন একটা অবস্থা, মানে কোনটা মানুষ অর্থাৎ ভিতরে ঢুকতেছে সে হামাগুড়ি দিয়ে ঢুকছে, দরজা দিয়ে ঢুকছে না? হ্যাঁ, দরজা দিয়ে ঢুকছে। তো সেটা এটা কোথা থেকে দেখতে পেয়েছে, কত দূর থেকে দেখতে পেয়েছে? এটা একটু অনেক দূরে, অনেক দূরে থাকতো, তো অনেক দূরে থাকতো, তো সে বুঝতে পারতো যে কোন একটা মানুষ ঢুকতেছে, একটা শেপ বোঝা যাচ্ছে, একটা বোঝা যাচ্ছে। তো সে যখন মানে যেহেতু ভাইয়া জমির যে আইলগুলো সেগুলো খুব চেকন হয়, সেখান থেকে খুব দ্রুত যাওয়া যায় না, তো সে যত দ্রুত সম্ভব ওখানে গিয়ে দেখতো যে কিছুই নেই। তো সেখানে গিয়ে সে কিছু দেখতে, সে মানে কয়েকদিন দেখেছে, মাঝে মাঝে বলতে 1-2 দিন গ্যাপ দেওয়ার পরে দেখতো আর কি, এরকম হঠাৎ দেখতো। তো এগুলো সে আর কারোর সাথে বলতো না, কারণ এটা যেহেতু হঠাৎ দেখতো, এটা সে ভাবতো অনেক সময় চোখের ভুল, ঘুমের কারণে চোখে ভুল দেখতো। তো ভাইয়া যেহেতু উনি একাই থাকতো, তো ওনার আবার এগুলো আবার দেখতে হতো যে পানি প্রত্যেকটা জমিতে ঢোকে কিনা, অনেক সময় আটকে যায়, পানি ঢুকতে পারে না। তো সে একে বের হয়ে মানে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে দেখতো। তো সেখানে ভাইয়া ওই চকের মাঝখানে একটা জায়গা, একটা বড় একটা গোল একটা গর্তের মতো আছে, কোন একটা সময় হয়তো এখানে একটা পুকুরের মতো ছিল, সেটা আস্তে আস্তে মানে ভরাট হয়ে, তো সেই জায়গায় যে মাঝখানে যে পানিটা সেটা কখনো শুকাতো না পানিটা। একদিন রাতের ঘটনা, তো সে রাতে সে একাই দেখতেছে সবগুলো জমি চেক করে, যে এদিকে সেদিকে সব দেখতেছে। তো হঠাৎ সে যখন ওই মানে ছোট যে জায়গাটা, ডোবার মতো যে জায়গাটা, তার কাছাকাছি গিয়ে দূর থেকে দেখলো কি যে একটা মানুষের মতো মনে হচ্ছে, কাদা, ওই জায়গাটা একটু কাদা আছে, অনেক কাদা ওখানে, মনে হচ্ছে সে কাদার মধ্যে কিছুটা তুলছে, অন্ধকারের মধ্যে সে মাথা নুয়ে কিছুটা তুলছে, তুলে পাশে রাখতেছে। তো দূর থেকে তো ভাইয়া অনেক কি তুলছে এটা বোঝা যাচ্ছে না, কিছুটা তুলছে এটা বোঝা যাচ্ছে। তো সে ভাবলো কে এখানে, তাদের তো নির্দিষ্ট এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে সে দেখবে, আরেকটা এরিয়ার মধ্যে আরেকজন দেখবে। তো সে ভাবলো কি আবার রাতের বেলা কোনো কৃষক আসলো কিনা এখানে। তো সে করলো কি কিছু দূর একটু সামনে গিয়ে গেল, একটু সামনে গিয়ে যাওয়ার পর ভাইয়া সে যখন আরো কাছাকাছি চলে গেল, মানে প্রথমে সে ভাবছিল যে মাছ বোধ হয় মাছটা তুলছে, তা আসলে সেই লোকটা মানে কিছু হাড়গোড়, মানুষের যে হাড়গোড় থাকে না, এগুলো তুলে রাখতেছে, হাড়গোড় একেবারে মানুষের। এটা সে দেখে মানে খুব ভয় পেয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে সে বলে যে কে আপনি? হ্যাঁ, এটা বলার সাথে সাথে ভাইয়া সেই লোকটা যে তার দিকে তাকায়, তাকানোর পর সে দেখে যে মানে চোখ দুটা মানে আমাদের তুলে ফেললে মানে যে অবস্থা ঝুলন্ত অবস্থা থাকে না এখানে, সেরকম একটা ফেস, পুরো মুখে শরীর থেকে চোখ বের হয়ে আছে, কোটো থেকে বের হয়ে মানে ঝুলতেছে, এখানে একটা রগের মতো সম্ভবত আটকে আছে সেটা, পুরো শরীর মুখে কাদা মাখা, সে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখার পর মানে সে খুব শকড হয়ে যায়, কি দেখতেছে। এটা দেখতে দেখলো কি সেই লোকটা তার দিকে মানে এগিয়ে আসতেছে কাদার মধ্যে থেকে। দেখার পর সে মানে প্রচন্ড একটা চিৎকার দিয়ে মানে যেদিকে অন্য একটা শেষ পাম্প যেদিকে সেদিকে দৌড় দেয়, যেহেতু জমি ভাইয়া, তো জমির মধ্যে থেকে সে যতটুকু সম্ভব দৌড় দিয়ে অর্ধেক পর্যন্ত মনে যেতে পারে, তারপরে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তো পরবর্তী যখন তার জ্ঞান ফিরে, তখন কয়টার সময়টা? 12টা বাজে তখন। আচ্ছা। তো যখন মানে ওই পাশে যারা ছিল তারা লাইট নিয়ে আসে, আলো নিয়ে আসে, তখন মানে ওর জ্ঞান ট্যান ফেরানোর পর ওকে জিজ্ঞেস করে কি হয়েছিল, তখন ও বলেছে এই ঘটনা, এখানে এই জিনিস দেখছি আমি। তো বললো যে এখানে ভাইয়া অনেক বছর আগে একজন লোককে মার্ডার করে এরকম চোখ তুলে বিভৎস অবস্থায় তাকে এভাবে ফেলে রাখে জায়গায়, অনেকদিন ডোবানো ছিল। এখানে যেহেতু অনেক বড় চক, এখানে লোকজনের আসা যাওয়া কম ছিল, কেউ জানতো না। তারপর অনেক দিন পর মানে পচা গন্ধ দুর্গন্ধ যখন বের হয় তখন তাকে তোলা হয়। তারপর থেকে নাকি মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে সেই চকের মধ্যে। তারপর থেকে আমার একটা বিষয় জানার ছিল যে যখন এলাকাবাসী আসছে ওনাকে, তখন জ্ঞান ফিরলো ওনার, তো ওনারা কি আবার ওই জায়গাটাতে গিয়েছিল? আসলে ওখানে কোনো হাড়গোড় তোলা আছে? সেখানে ভাই কোনো হাড়গোড় পায়নি, তবে কিছু পায়ের দাগ পেয়েছিল। পায়ের দাগগুলো ভাইয়া আমরা যখন মানে মানে পায়ের পাতার যে সোজা করে হাঁটি না, একবার পায়ের পাতাটা সোজা মানে সোজা এরকম করে দাগ। ওকে, মানে শুধু আঙুলের দাগগুলো আছে, গোড়ালির কোনো পাওয়া যায় এখানে, সেরকম অবস্থা কিছু দাগ তারা পায়। তো তারপর থেকে সেই জবটা ছিল ঢাকায় এসে মানে সিএনজি চালায়। এরপর থেকে সে কখনো শেষ পাম্পে কাজ করে না।
আসলে মানে ওই জায়গাগুলোতে বিশেষ করে রাতের বেলা এত মানে পরিবেশটা এরকম থাকে যে চতুর্দিকে অনেক কোনো বাড়ি ঘর নাই, মানুষজন নাই, একা একা, এমনিতেই ভয় হওয়ার কথা। সাধারণ একটু অন্যরকম কিছু দেখলেই মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। আর এটা তো আপনার কাছে যেটা শুনলাম যে কাউকে হয়তো এইভাবে মানে মার্ডার করে এইখানে ফেলে রাখা হয়েছে, তো ওই এলাকার আর কেউ কি দেখেছে এই ধরনের কোনো কিছু? এখানে যারা মানে সেচ পাম্পে যারা রাতের বেলা থাকে তারা অনেকেই দেখে, কিন্তু ওই জায়গাটায় তারা খুব কমই যায়। ওই জায়গাটা যে ডোবাটা সেখানে খুব কম যায়, তারা গেলেও অনেকজন মিলে সেখানে মানে অ্যাভয়েড করে। আর যতটা সবাই কিন্তু আবার দেখে না, হুটহাট অনেকে দেখে ফেলে এটাকে, সবাই আবার দেখতে সবাই দেখে না, সবাই দেখে হুটহাট একজন দুজন দেখে ফেলার পরে এভাবে মানে জানাজানি হয় ঘটনাগুলো। ওকে সোহান ভাই, এটা তো শুনলাম, তো আর কোন ধরনের এক্সপেরিয়েন্স কি আছে আপনার? একটা ঘটনা হচ্ছে, আমি ডরের আগে শালম ভাইয়ের একটা ঘটনা বলেছিলাম। শালম ভাই হচ্ছে ক্যানিগঞ্জে থাকে, স্থানীয় ওখানকার। আচ্ছা। তো তার সাথে আমার দেখা হয়ে যায় কিছুদিন আগে। দেখা হওয়ার পর সে আরেকটা ঘটনা বলে সেখানকার, সেটা হচ্ছে খুব কাছাকাছি ক্যানিগঞ্জে এটা খুব বড় একটা কবরস্থান। আচ্ছা, এখানে আমি বলি কালীগঞ্জের এখানে কবরস্থানটা। তো অনেকেই সেখানে জানে কবরস্থানটা অনেক পুরনো, অনেকে জানে কবরস্থান সম্পর্কে। তার মধ্যে একটা প্রচলিত সেখানকার ঘটনা কি, 90 থেকে 2000-এর মধ্যে অনেকেই সেখানে মানে রাতের বেলা যখন একা চলাফেরা করতো ভাইয়া, ওই কবরস্থানের পাশ দিয়েছিল রোড। শোনা যেত যে পেছন দিক থেকে কেউ একজন ডাকছে ওই কবরস্থান। হ্যাঁ, কবরস্থান, কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখা যেত না। তো সেখানকার একটা ঘটনা হচ্ছে ভাইয়া, ওই কবরস্থানের খুব কাছাকাছি একটা বাসা, সে বাসার ঘটনা এটা। মানে বাসাটা এত কাছাকাছি যে রুমের জানলা খুলে কবর দেখা যায়, এতটা কাছাকাছি ছিল। তো সেই রুমে ভাড়া নেয় হচ্ছে নজরুল নামে একজন, সে ভাড়া নেয়, তার ওয়াইফ এবং তার মা থাকে। তার ওয়াইফে আবার 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তো ভাড়া নেওয়ার পর তাদের একটা প্রবলেম সৃষ্টি হয় কি, যে তার ওয়াইফ খুব আজে বাজে স্বপ্ন দেখতো। তো স্বপ্নগুলোর মধ্যে এরকম ছিল যে তার ওয়াইফ মাঝে মাঝে চিৎকার করে উঠে বলতো কি যে সে একসাথে দেখতে পেত যে তার খাটের নিচে 3-4টা কবর। তো এটা দেখার পর যে শাশুড়ি ছিল, তার নজরুল ভাইয়ের যে মা, নজরুল ভাইয়ের মা বলে কি যে এটা আসলে দুঃস্বপ্ন, এমন সময় অনেক রকম স্বপ্ন দেখে। তো এর মধ্যে ভাই একটা ঘটনা ঘটে একদিন রাতের বেলা। সেটা হচ্ছে কি, নজরুল ভাইয়ের যে ওয়াইফ, সে এক রাতের বেলা উঠে মানে পানি খাওয়ার জন্য, তো সে ডাইনিং এ যায়। আচ্ছা, ডাইনিংটা মোটামুটি অন্ধকার ছিল। তো সে ডাইনিং এ গিয়ে ভাইয়া যখন সে মানে গ্লাসটার মধ্যে হাত দেবে, ঠিক তখন তার মনে হলো কি যে ডাইনিং টেবিলের নিচ থেকে কি একজন হাত দিয়ে যদি কিছু খোঁজে, অর্থাৎ হাত বাড়িয়ে আমরা অনেক সময় অন্ধকারের মধ্যে কিছুটা খুঁজি না, সেরকম কিছু একটা খুঁজতে খুঁজতে তার পায়ের সাথে টাচ লাগতেছে। ও মাই গড, কেউ একজন কিছু খুঁজতেছে, কোনো একটা হাতের স্পর্শ লাগছে। সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে যে কি ব্যাপার, কি হচ্ছে, সে নড়াচড়া করতেছে না। তেমন সময় দেখে যে হাতটা আস্তে আস্তে তার মানে পায়ের একেবারে উপরে চলে আসলো, এবং মনে হচ্ছে যে হাতটা মানে ভাই একেবারে রোগা একটা হাত। আচ্ছা, হ্যাঁ, সেটা কিছু একটা খোঁজ করতেছে মানে। হ্যাঁ, তো সে মানে সহ্য করতে পারে, সে খুব জোরে চিৎকার দেয়। তো তারপরে চলে আসে হচ্ছে নজরুল ভাই, উঠে নজরুল ভাইয়ের মা আসে, কি এবার কি হয়েছে বলে যে এই অবস্থা। তো তারপর হয় কি ভাইয়া, ব্যাপারগুলো আমাদের একটা সমস্যা কি, এইগুলো আমরা সবসময় ইগনোর করি ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, বিশ্বাস করতে চাই না, বা অনেক রকম লজিক দেখাই এখানে আমরা। তো একই রকম ঘটনা ঘটে, বলে যে তুমি রাতে একা ওঠো না, তোমার এখন এই সমস্যা, সে নজরুলের মা নানান কথা বলে যে তুমি উঠলে আমাকে ডাকবা বা নজরুলকে ডাকবা। এর মধ্যে আরেকটা সমস্যা হয় কি, সেটা ঘরটার ভিতরে মাঝে মাঝে এমন তীব্র মানে পচা মাংসের গন্ধ আসতো যে তারা ভাবতো কি হয়তো পাশের কবরস্থান থেকে আসে। আবার অনেক সময় আতরের গন্ধ আসতো, যেটা মানে মারা যাওয়ার পর লাশের গা থেকে আসে। তো এই ব্যাপারগুলো তারা মানে মোটামুটি ভাবে অভ্যস্ত হয়ে গেছে, যেহেতু কবরস্থানের পাশেই ঘর, অনেক রকম গন্ধ আসতে পারে। তো এক রাতে নজরুল ভাইয়ের মা একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে নজরুল ভাই আর তার ওয়াইফ তখন একটু এক জায়গায় বেড়াতে গেছিল। আচ্ছা, উনি একা? হ্যাঁ, তিনি একা ছিল বাসার মধ্যে। তো সে ঘুমিয়ে আছে তার রুমের মধ্যে। তো ভাইয়া হঠাৎ তার কোন একটা টাইমে মনে হয় কি যে মশারিটা তার মুখের উপর পড়ে আছে একেবারে, মানে মশারি তো টানানো হয় ঘুমানোর আগে, তো মশারিটা তার মুখের উপর পড়ে আছে, মানে চতুর্কোণা মানে খোলা এরকম একটা অবস্থা আর কি, জাস্ট তার মুখের উপরে মশারিটা পড়ে আছে। তো সে ঘুমের মধ্যে মশারিটা আস্তে আস্তে সরায়। আমার টাইমে তার মনে হয় কি মশারিটা আমি টানে ঘুমাইছি, কেউ না খুললে তো একবারে 4 কোণা একসাথে খোলার কথা, কোনো একটা কোণা হয়তো খুলে যেতে পারে। এটা সেই সময় ভাইয়া সে চোখ মেলে তাকায়, সে দেখে কি যে তার খাটের মানে সামনের অংশে একজন বৃদ্ধা বসে আছে, অন্যদিকে মুখ করে। তো মশারিটা মানে এই জন্য মানে তার উপরে পড়া আছে, বৃদ্ধাটা মানে মশারিটা মানে সরিয়ে মানে ওখানে বসে আছে আর কি। তো সে আস্তে করে সে জিজ্ঞেস করে যে কে আপনি। প্রথমে সে ভাবে যে কে, তারপরে সে জিজ্ঞেস করে যে কে আর কি, কারণ ঘরে তো কেউ নাই সে ছাড়া। ঠিক সেই সময় ভাইয়া সে দেখে যে বৃদ্ধাটা উঠে মানে ডানিয়ে চলে গেল, বাট সে যেটা তারপরে দেখলো সেটা ছিল ভাইয়া আরো ভয়াবহ।
যে বৃদ্ধাটার মানে কোমরের নিচ থেকে কোনো অংশ নাই, সে ভেসে ভেসে ডাইনিং এ দিয়ে চলে গেল। ডর মানে ভয়। ছোট একটা বিরতির সময় হয়ে গেল, মাত্র 4 মিনিটের বিরতি। ডর শুনছেন আপনি আরজি কিবরিয়ার সাথে, সঙ্গে আছে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো ডরে। ডর। ডর মানে ভয়। চার মিনিট পর আরো একবার স্বাগত ডরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি আরজি কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে আরজি সুমন, রয়েছে রেহান এবং অফকোর্স সাউন্ডে রয়েছে লোবান। এবং আজকে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দীপ্র এবং সোহান। ডর চলাকালীন আমরা বেশ কিছু ছবি ফেসবুকে দিয়ে থাকি, আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর। নজরুল ভাই আর তার ওয়াইফ তখন একটু এক জায়গায় বেড়াতে গেছিল, তিনি একা ছিল বাসার মধ্যে, তো সে ঘুমিয়ে আছে তার রুমের মধ্যে। তো ভাইয়া হঠাৎ তার কোন একটা টাইমে মনে হয় কি যে মশারিটা তার মুখের উপর পড়ে আছে, একেবারে মানে চতুর্কোণা মানে খোলা, এরকম একটা অবস্থা আর কি। কেউ না খুললে তো একবারে 4 কোণা একসাথে কোনো একটা কোণা হয়তো খুলে যেতে পারে এটা। সেই সময় ভাইয়া সে চোখ মেলে তাকায়, সে দেখে কি যে তার খাটের মানে সামনের অংশে একজন বৃদ্ধা বসে আছে অন্যদিকে মুখ করে। মশারিটা মানে এই জন্য মানে তার উপরে পড়া আছে, বৃদ্ধাটা মানে মশারিটা মানে সরিয়ে মানে ওখানে বসে আছে আর কি। সে আস্তে করে সে জিজ্ঞেস করে যে কে আপনি। প্রথমে সে ভাবে যে কে, তারপরে সে জিজ্ঞেস করে যে কে আর কি, কারণ ঘরে তো কেউ নাই সে ছাড়া। ঠিক সেই সময় ভাইয়া সে দেখে যে বৃদ্ধাটা উঠে মানে ডানিয়ে চলে গেল, বাট সে যেটা তারপরে দেখলো সেটা ছিল ভাইয়া আরো ভয়াবহ, যে বৃদ্ধাটার মানে কোমরের নিচ থেকে কোনো অংশ নাই, সে ভেসে ভেসে ডাইনিং এ দিয়ে চলে গেল। এটা দেখার পর সে মানে প্রচন্ড মানে শকড হয়ে যায় এবং সে ভয়ে সে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে সে মানে সাথে সাথে অন্য যারা পাশে যারা ভাড়াটি আছে একটু দূরে তাদেরকে বলে, তারা বলে কি যে এখানে তো কেউ থাকতে পারে না রুমটার ভিতরে, এই রুমটার ভিতরে কেউ থাকতে না। পরের দিন নজরুল ভাই আসে, তার ওয়াইফ আসে, আসার পরে তারাও ব্যাপারগুলো শোনার পর তারা মানে খুব সিরিয়াস হয়ে যায় ব্যাপারগুলো নিয়ে। তখন তারা মানে ব্যাপারটা নিয়ে কি ব্যাপার, এখানে কি সমস্যা এসে। তো পরবর্তীতে তারা অনেক খোঁজ নেওয়ার পর জানতে পারে যে ভাইয়া যে এই যে ঘরগুলো তোলা হয়েছে না, এগুলো কবরের একটা অংশের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, এই কারণে মানে অনেক রকম সমস্যা হয় এই রুমটার মধ্যে, এই রুমটাই মানে পড়ে গেছে কবরস্থান। ওনাদের আসার আগেও কি এই ধরনের অনেক রকম সমস্যা হতো। তো ভাইয়া এর মধ্যে সবচেয়ে মানে খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে নজরুল ভাই যে বাচ্চাটা, সে আর মানে মৃত অবস্থায় হয় আর কি, সে আর বাচ্চা না আর কি, সে মারা যায় আর কি। তো অনেকের ধারণা যে সেই রুমেই মানে তাদেরকে অনেকভাবে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে এখান থেকে তোমরা চলে যাও, বাট তারপরে এখানে থাকে এবং থাকার কারণে হয়তো বা এরকম ঘটনা ঘটছে, এটাই মানে অনেকে বলছে। এর পরবর্তীতে কি তারা ওখানে ছিল এই ঘটনা? তারা এরপরে চলে যায় বাসা ছেড়ে। তারা শুনলাম তারা জিঞ্জিরার দিকে বাসা ছেড়ে চলে যায়। তারপরে এখন আস্তে আস্তে শুনছি যে ওই কবরস্থান চারপাশ দিয়ে যতটুকু কবরস্থানের সীমানা ততটুকু মানে বাউন্ডারি করে ফেলছে। এখন একেবারে হয়তো যারা ওখান দিয়ে চলাফেরা করে তারা অনেকেই ঘটনাটা শোনার পর তারা অনেকেই বুঝবে যে আমি কোন কবরস্থানের ঘটনাটা বলছি। খুব পরিচিত একটা কবরস্থান, কালীগঞ্জের খুব বড় একটা কবরস্থান এটা। এবং এখনো মানুষের মুখে মুখে সেই ঘটনাটা, যেটা হচ্ছে কবরস্থানের পাশ দিয়ে কেউ যাওয়ার সময় রাতের বেলা ডাক দেওয়া। মানে অনেক লম্বা রাস্তা, তো কবরস্থানটা অনেক লম্বা ছিল, তো এখানে যাওয়ার সময় অনেকেই নাকি পেছন দিক দিয়ে নাম ধরে ডাকতো, পেছনে তাকে কাউকে দেখতে পেতাম, অথচ অনেক দূর পর্যন্ত দেখা যায় সেখান থেকে, কেউ পালিয়ে যাওয়ার ওয়ে নাই। ওকে সোহান ভাই, আর কোন ধরনের ঘটনা কি আছে? হ্যাঁ, আরেকটা ঘটনা আছে একটা, সেটা হচ্ছে এটা হচ্ছে চাঁদপুরের একটা ঘটনা। চাঁদপুর একটা মসজিদের একটা ঘটনা, চাঁদপুর কচুয়ার কোন একটি গ্রামের ঘটনা এটা। তো এটা ঘটে হচ্ছে 98 বন্যার সময়। তখন হাজীগঞ্জ কেবলমাত্র একটা বাজার ছিল, বড় বাজার, মানে আচ্ছা ওখানকার মধ্যে হাজীগঞ্জে সবচেয়ে বড় বাজার ছিল। তো সেখান থেকে মানুষ সপ্তাহে 1-2-3 বাজারের দিনে সেখান থেকে বাজার আসতো। তো এক রাতের ঘটনা, সেটা হচ্ছে একজন লোক, আমি যে মসজিদের কথাটা বলছি সেটা একটা বাড়ি কেন্দ্রিক মসজিদ। মসজিদের সামনে হচ্ছে একটা বড় পুকুর, তার পাশে হচ্ছে কবরস্থান এবং পেছন দিক দিয়ে হচ্ছে বাড়ি, অনেকগুলো ঘর।
এক রাতে এক লোক আসে নৌকা নিয়ে, তো অনেক রাত হয়ে যাওয়ার পর সে বলে কি যে আমি বাসায় কি আজকে রাতে থাকতে পারি। তো অনেকে ভাবে যে এই সময় অনেক ডাকাতের একটা সমস্যা ঘটে যখন মানে বন্যা হয়, তো তারা মানে কেউ মানে তাকে আর রাখে না। তো সে করে কি বাধ্য হয়ে মসজিদে ঘুমানোর জন্য চলে যায়। তো মসজিদে যাওয়ার পর ভাইয়া সে শুয়ে পড়ে একাই। তো শুয়ে পড়ার পর রাতে ভাইয়া কোন একটা টাইমে মানে খুব বৃষ্টি, তখন যেহেতু বন্যার সময় অনেক বৃষ্টিপাত হয়, খুব বৃষ্টি হচ্ছে, তো হঠাৎ তার মানে ঘুম ভেঙে যায়। ওই মসজিদে কি সে একাই ছিল? হ্যাঁ। আচ্ছা। সে ভাইয়া তাকায় দেখে কি যে 3-4 জন লোক একেবারে সাদা কাপড় পরা ঢুকছে মসজিদে। সবচেয়ে অবাক করার বিষয়, তাদের কারো শরীরে এক ফোঁটা বৃষ্টির দাগ দেয়, বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো এটা দেখার পর সে মানে একটু ভয় পাচ্ছিল যে কি ব্যাপার, এটা কি হচ্ছে। তো ভাইয়া এটা ভাবতে ভাবতে সে দেখলো কি যে তারা আস্তে আস্তে অনেকে আসলো, এসে পাশে লাইন ধরে নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ পড়তে শুরু করলো তারা। তো সে একেবারে চুপচাপ ভাবে, সাইলেন্ট হয়ে একেবারে চুপচাপ ভাবে সে তাকিয়ে তাকিয়ে দেখছে মানে আর চোখে। তো তারা নামাজ টামাজ পড়ে তারা একজন করে আবার আস্তে আস্তে বের হয়ে গেল। বের হয়ে বৃষ্টির মধ্যে তারা একজন কোথায় চলে গেল আর দেখা গেল না। তারপর সে বের হয়ে গেল। বের হয়ে সে বলতেছে যে এগুলো কি। তো বাড়ির অনেকে বললো যে এই মসজিদে আজকে অনেক বছর যাবত ধরে জিনরা নামাজ পড়ে, তো আপনি যে এখানে ঘুমাইছেন আপনি তো কাউকে বলেন নাই, আপনাকে তো বলছি যে এখান থেকে চলে যান আপনি। তো এরপর আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি এক রাতের ঘটনা। পুকুরের ওপারে আবার একটা বাড়ি ছিল আরেকজনের, মানে একলা বাড়ি। তো সে এক রাতে শুনতে পায় যে মানে অজু করার শব্দ হচ্ছে খুব। তো সে ভাবলো কি সম্ভবত ফজরের টাইম হয়ে গেছে। তখনকার সময় কিন্তু ভাই অত ঘড়ি দেখার প্রচলন ছিল না। তখন তারা মানে অনুমান করে যেত যে ফজর রক্ত হয়ে গেছে, এটা অনুমান করে নামাজ পড়তে যেত। তো সে দেখলো কি যে খাটলা থাকে মসজিদে, সেই খাটলার মধ্যে একজন লোক অজু করতেছে। তো সে আবার আজান দিত, তখন অস্থায়ীভাবে আজান দিত, কারণ তখন কোনো মুয়াজ্জিন ছিল না। সেই মসজিদে এমন অবস্থা হয়েছিল ভাইয়া যে সেখানে কোনো মুয়াজ্জিন টিকতে পারতো না। তো সে খুব তাড়াহুড়া করে সে একটা গামছা কাঁধে করে সে তাড়াতাড়ি চলে আসে, আজান দিতে হবে, ফজর রক্ত হয়ে যাচ্ছে। তো সে ভাইয়া পুকুরটা ঘুরে আস্তে আস্তে সে দেখে যে কাছাকাছি সে দেখে যে কেউ নাই, মসজিদের ভিতরে কেউ নাই, যে অজু করছে তখন সেও নাই, কিন্তু দূর থেকে সে দেখছে যে একজন অজু করতেছে এখানে বসে। তো এরকম ভাবে ভাইয়া ঘটনাগুলো আস্তে আস্তে ঘটতে থাকে আর মানুষজনের কাছে মানে খুব মানে এগুলো মানে খুব ভয়ের একটা কারণ হয়ে যায়। তার মধ্যে আরেকটা ঘটনা ঘটে এক রাতে, সেটা হচ্ছে কি সবচেয়ে ভয়ের ব্যাপার কি ভাইয়া, সেখানে অনেকে বলে কি সেখানে ভালো হুজুররা তো নামাজ পড়ে, কিন্তু খারাপ যারা পড়ে তারা মানে অনেক ক্ষতি করে। যেমন সেখানকার যারা মানে মুয়াজ্জিম যারা থাকে, অস্থায়ীভাবে যারা থাকে, তারা নাকি 2টা-2:30টার সময় নাকি তারা মানে অটোমেটিকলি মানে তাদের সিক্স সেন্স তাদের বলে দেয় যে ফজর রক্ত হয়ে গেছে, আজান দিতে যাও। মানে তারা তখন ঘড়ি দেখতো না, তারা মানে উঠে চলে যেত এবং নানা রকম মানে বিপদের সম্মুখীন হতো, আমি এটা শুনেছি যেটা। তো এর মধ্যে একটা মুয়াজ্জিমে একটা মানে 2টা মুয়াজ্জিম মারা যায় সেখানে। আচ্ছা। তাদেরকে মৃত অবস্থা পাওয়া যায় মসজিদের বাইরে, মৃত অবস্থা, মানে তার একজনের মানে গালের মধ্যে খুব জোরে একটা থাপ্পড়ের দাগ দেখা যায় আর কি। তো এর মধ্যে একজন যে মানে বেশ কয়েকদিন জীবিত ছিল, মানে একটা ঘটনা ঘটার পর তার কাছ থেকে একটা ঘটনা শোনা, সেটা হচ্ছে এক রাতে সে এরকম মানে চলে আসে, ফজরের আজান দেবে, সে ছিল পাশের বাড়িতে, সে আজান দিতে চলে আসে। তো সে খুব কাছাকাছি চলে আসার পর সে দেখে কি যে 3জন লোক ঘাটলার মধ্যে বসে আছে। তো এমন সময় তার চোখ চলে দেখে ভাইয়া ওই যে মসজিদের যে গেটটা তার উপরে একটা ঘড়ি লাগানো ছিল, তাদের দেয়াল করেছিল, সে তাকে দেখে যে তখন সবে মাত্র 3টা বাজে, এখন ফজর তো অনেক দেরি। তো এটা দেখার পর না সে প্রচন্ড ভয় পেয়ে সে এবার ব্যাক করার সময় সে হঠাৎ করে হোঁচটকে পড়ে যাওয়ার পরে ভাইয়া সে মানে তার যে মানে ব্যাক সাইডে এত ব্যথা পায় যে সে 3 দিন পর্যন্ত থেকে সে মারা যায়। তো অনেকের ধারণা যে এটা মানে একটা মানে আনটাইমে চলে যাওয়া, মানে আনটাইমে চলে গিয়ে তারা মানে নানা রকম বিপদের সম্মুখীন হয়। তার মধ্যে একটা হেমন্তের সময় ঘটনা, সেটা হচ্ছে সে বাড়ির উপর দিয়ে মানে রাস্তা ছিল মসজিদে আসা। তো একজন মানে ওই যে ধান নিছে, হেমন্তের যে ধান ওঠে, ধান নেওয়ার পরে সে মানে অস্থায়ী একটা মানে গেটের মতো করছে যাতে কোনো কুকুর বিড়াল ঢুকতে না পারে। আবার সে এবার মশারি পেতে বাইরে শুয়েছে যে যাতে চোর আবার ধান না নিতে পারে, এরকম একটা অবস্থা। তো সে একটা সময় সে দেখলো কি ভাইয়া যে 3-4 জন লোক আসতেছে। তো সে ভাবলো কি আবার কি, তো সে মানে প্রিপারেশন নিয়েছে যে ওটা মানে ওই গেটটা মানে খুলে দেবে। তো সে ভাই এটা ভাবতে ভাবতে সে দেখলো কি যে গেট একেবারে ওভারটেক করে তারা চলে গেল মসজিদের দিকে। আচ্ছা। এইভাবে ভাইয়া মানে ঘটনাগুলো ওখানকার মানে কিভাবে মানে গেটটা বন্ধ ছিল, তারা মানে ভেদ করে চলে গেল, গেট থ্রু দ্য গেট ভেদ করে চলে গেছে, ট্রান্সপারেন্ট একটা কিছুর মতো বাতাসের মতো চলে গেল। তারপর ভাই এরপর থেকে আমি যতটুকু শুনছি যে সেই মসজিদে এখন যে মুয়াজ্জিম যারা যায় তারা মানে একেবারে কয়েকজন মিলে তারা মানে ভোরবেলা তারা যায়, মানে ফজর ওয়াক্ত তারা যায় আজান দেওয়ার জন্য। এছাড়া মানে কেউ আর, এবং অনেকে নাকি সেখানে মানে অনেক জিকিরের শব্দ শুনতে পায় রাতের বেলা।
এরকম অনেক শুনেছি আমি আগেও। গ্রামে কিছু মসজিদের কথা আমি শুনেছি। গ্রামে একজন হুজুর আছেন, ওনার এক সাইডের ফেনীতে একটা গ্রামে আর কি, ওনার এক সাইডের 4টার মতন দাঁত নেই ডান দিকে, এবং উনি ক্লেইম করেন যে কোনো এক সময় উনি আজানে ভুল করেছিলেন, তখন কেউ একজন তাকে হিট করে এবং সে আজ পর্যন্ত জানে না সেটা কে। এই ধরনের কিছু ঘটনা আমরা শুনি। আর একটু আগে উনি বলেছিলেন এক জায়গায়, সোহান ভাই বলছিল না যে ষষ্ঠ ইন্দ্রিয় কিভাবে যেন তারা টের পেয়ে যাচ্ছে যে 2:30টার সময় কেউ একজন তাদেরকে বলছে আজান দিতে। এই ষষ্ঠ ইন্দ্রিয়র ব্যাপারটা কিন্তু যদি ঠিক মতন এক্সপ্রেস করা না যায় খুবই ভৌতিক একটা ব্যাপার। কিভাবে জিনিসটা ভৌতিকতায় দাঁড়ায় আমি একটা গল্প শেয়ার করতে চাই। এই মগবাজারে ঘটা, আমার বন্ধু মেহেদির সাথে ঘটেছে ঘটনাটা। ঠিক মানে কিরকম বলবো, ব্যাপারটা হচ্ছে সে পরে যেহেতু ঘটনাটা বলে, সে স্বপ্ন দিয়েই শুরু করেছিল। সে একটা স্বপ্ন দেখছিল, তাদের বাসাটা হচ্ছে মগবাজারের সবচেয়ে পুরনো বাড়িগুলোর মধ্যে একটা, প্রায় জমিদার বাড়ির মতন দেখতে, মগবাজারের একদম কোনায়, নয়াটলার পরে, মানে নয়াটলা যেখানে শেষ সেখানে। তো তাদের বাড়ির আশেপাশে মোটামুটি একটা জঙ্গল টাইপের, আগাছা টাইপের কিছু জায়গা আছে, যে জায়গাগুলো এখনো ব্যবহার হচ্ছে না। হয়তো ভবিষ্যতে কোনো একজন ডেভেলপার সেই জায়গাটা নিয়ে বিশাল কিছু করে ফেলবে, বাট এখন পর্যন্ত ওই জায়গাটার মধ্যে ওই গ্রাম ব্যাপার, একটু এলোমেলো ব্যাপার রয়ে গেছে, অনেক আগের একটা জমিদারি ভাব রয়ে গেছে। তো যাই হোক, যে কোনো একদিন মেহেদি যেই রুমটাতে ঘুমায়, সেই রুমটাতে ওর খাটের ঠিক পাশে হচ্ছে জানালা। তো ও স্বপ্নে দেখছে যে ঠিক জানালার সাথে যে লাগোয়া গাছটা, সেই গাছটার দিকে অনেক দূরে, ওদের বাসা থেকে অনেক দূরে গলি থেকে কেউ হেঁটে হেঁটে আসছে এবং ওই গাছটাতে উঠবে এই উদ্দেশ্যে আসছে। ওই লোকের মনের কথা সে বুঝতে পারছে স্বপ্নে যে এদিকে প্ল্যান করেই সে আসছে। তো সে সবই দেখতে পাচ্ছে, লোকটা হাঁটছে, আস্তে আস্তে হাঁটছে, এদিক ওদিক তাকাচ্ছে কেউ দেখছে কিনা, পাঁচিল টপকে ঘরের ভিতরে ঢুকে গেল, সেটাও সে স্বপ্নে দেখছে। এক পর্যায়ে লোকটা গাছে উঠতে শুরু করলো, তখন সে খেয়াল করলো যে লোকটার যে আঙুলগুলো, হাতের আঙুল এবং পায়ের আঙুলগুলো, লোকটার চেহারায় কোনো অস্বাভাবিকতা নেই, সে সাধারণ একটা লুঙ্গি এবং একটা টি শার্ট পরা, কিন্তু তার হাতের আঙুলগুলো এবং পায়ের আঙুলগুলো, অনেক সময় আমরা মাছ ধরার জন্য কেঁচো ব্যবহার করি না, সেই কেঁচো ধরে রাখলে কি হয়, সেটা কেমন ভাবে লকলকে ভাবে নড়তে থাকে না, তার আঙুলগুলো ওভাবে নড়ছিল আর কি, অ্যাজ ইফ আঙুলগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা সত্তা আছে, এবং হাড় নেই এবং প্রত্যেকটা আলাদা জান আছে আলাদা, তারা নিজেদের কন্ট্রোলে নাড়াচাড়া করছে এরকম মনে হচ্ছে আর কি, চেলা বা কেঁচোর মতো। তো এই পর্যায়ে সে দেখছে লোকটা গাছে উঠছে আর এবং সে ঘামছে স্বপ্নের মধ্যেই। হ্যাঁ, কারণ তার বাসার পাশেই তো, সিনটা পুরাপুরি সে দেখছে। এক পর্যায়ে ঠাস করে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম ভেঙে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে জানালা দিয়ে তাকায়, এবং জানালা দিয়ে ওই লোকটা তাকিয়ে আছে, একদম মুখোমুখি দুজন। সেই স্বপ্নের জায়গা এখন বাস্তব রিয়ালিটিতে। সে যখন ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠে প্রথমেই জানালার দিকে তাকিয়ে দেখে ওই লোকটা দাঁড়িয়ে আছে, এবং সে চিৎকার করে ওইখানেই, মানে যথেষ্ট স্ট্রং হার্টের একটা ছেলে, সে চিৎকার হয়ে ফেইন্ট হয়ে যায়নি, বাট চিৎকার করার সাথে সাথে চেহারাটা নেই, এবং নিচে কারো নেমে যাওয়ার শব্দ টব্দ কিছুই নেই। দেয়ালের পাঁচিলে কাদার দাগ পাওয়া গেছে, যে কেউ একজন টপকে ছিল এই জায়গাটা। বাট এই ঘটনাটা সে কিভাবে শুরু থেকে দেখলো, ওই মানুষটার মনের সাথে তার, ওটা যদি মানুষও হয় যাই হোক, সেটার সাথে কানেক্টেড হলো কিভাবে? কারণ মেহেদির এক্সপ্লেনেশন অনুযায়ী সে তাকাতে, একদিক থেকে একদিকে তাকাতে কয় সেকেন্ড লাগে? দোষ 1 সেকেন্ডেরও কম সময় হয়তো বা লাগে। ঠিক যেই সময় সে তাকিয়েছে, ঠিক গাছ থেকে উঠে তখনই লোকটা ওর দিকে তাকিয়েছে, মানে একেবারে একই সাথে ফেস টু ফেস হয়ে গেছে সামহাও। লোকটাও কিন্তু তাকে দেখে ভয় পেয়ে গেছে, কারণ লোকটা এক্সপেক্ট করেনি যে যেই জানালা দিয়ে সে তাকাবে সেখানেই আরেকজন তাকিয়ে থাকবে। আচ্ছা, এই ঘটনাগুলো কেন হলো? লোকটা কি, মানে তারপরে লোকটাকে আর পাওয়া যায়নি। তার চিল্লাপাল্লিতে মেহেদি চিৎকার করে ওঠে, ওর বাবা জেগে ওঠে, একই রাতে নিচে ওর চাচারা থাকে, তারা জেগে ওঠে, অনেক লাইট টাইট সব জ্বালিয়ে চেক করা হয়, কিন্তু ওই যে পাঁচিলে পায়ের দাগ ছাড়া আর কিছু পাওয়া যায় না। এখন মজার ব্যাপার হচ্ছে, যেটা পায়ের দাগটা অনেক আগেরও হতে পারে, যে কেউ একজন হয়তো উঠেছিল, নোটিস করা হয়নি আগে, তাই না? কিন্তু এটা যদি মানসিক হয় তাহলে সে ওই লোকটার হেঁটে আসা দেখলো কিভাবে, তাই না? কিংবা লোকটার চেহারাই দেখলো, whatever things happen. যাই হোক, সোহান ভাই এর কাছ থেকে তো অনেকগুলো এক্সপেরিয়েন্স শুনলাম, আরো কি কোনো এক্সপেরিয়েন্স আছে যেটা আমাদের সাথে শেয়ার করা যায়? আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে গিয়ে, এটাও চাঁদপুরের একটা ঘটনা। সেটা হচ্ছে চাঁদপুরের পিরোজপুর নামক একটা গ্রাম আছে সেখানকার। তো সেখানে আমি ঘটনাটা যেখানে ঘটছে সে জায়গাটা আরেকটু চেনার জন্য বলি। সেটা হচ্ছে চাঁদপুরে সোনাই বিবির দিঘি নামে একটা দিঘি, খুব প্রচলিত একটা দিঘি আছে, সবাই জানে। তো সে দিঘি থেকে মানে খুব কাছাকাছি যে বাসায় ঘটনা ঘটে, সেটা যার সাথে ঘটনাটা ঘটে, সে ঘটনাটা এভাবে শুরু হয় ভাইয়া, যে মানে সে মানে হঠাৎ করে মানে সে শুনতে পেত কি, যে খুব ঠাস ঠাস করে দরজা তার নক করছে কেউ।
আর তার নাম ধরে ডাকছে। তো পরবর্তী দেখা যেত যে দরজা খুলে আর কাউকে দেখা যেত না, এটা রাতেই ঘটতো ঘটনাগুলো, একবারে হঠাৎ করে শুরু হয় ব্যাপারটা একেবারে, এর আগে কখনো এরকম ঘটছে বা এরকম কোনো কিছু আর তার লাইফে ঘটে নাই। এটা হওয়ার পর না এটা তার মধ্যে এটা খুব ভয় চলে আসে যে কেন এটা হচ্ছে এরকম, আমার নাম ধরে কেউ একজন ডাকে কিন্তু খুললে দেখা যায় যে আর কেউ নেই। তো আরো একটা শুনতে চাই, সেটা হচ্ছে তার মানে যে জানালাটা ঘরে জানালার উপাশে তার মনে হয় যে কেউ একজন রাতের বেলা কাঁদে, খুব উচ্চ স্বরে কাঁদে, সেটা মানুষের কান্নার মতো না, একটু অন্যরকম, কিন্তু দেখা যায় যে জানলা খুললে দেখা যায় কেউ নেই, কান্নাটাও মিলিয়ে যায়, এরকম এরকমটা অবস্থা। তো এই ব্যাপারটা মানে তাকে খুব চিন্তিত করে ফেলে। তো এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি একদিন রাতে সে ভাইয়া তার জানালার দিকে সে পা দিয়ে ঘুমাতো আর কি। তো তার জানালাটা খুললে দূরে একটা মানে একটা গাব গাছ ছিল, অনেক মোটা একটা গাব গাছ, খুব পুরনো, তারপর থেকে মানে একটা জঙ্গলের মতো জায়গা। তো কান্নার যে ব্যাপারটা সেটা অনেকে বলে যে অনেক সম্ভবত বুনো বিড়াল টিরা কান্না করে, এটা অনেকের লজিক দেখায়। তো তার কাছে মনে হয় না এটা কোনো মানে পশু পাখির কান্না হতে পারে না, অন্য কিছুর কান্না, বাট এটা সে কাউকে বুঝাতে পারে না ব্যাপারটা। এক রাতে ঘটনা, সে ঘুমিয়ে আছে, হঠাৎ সে দেখতে পায় কি ভাইয়া যে জানলার উপাসটা অনেক অন্ধকার, প্রচন্ড রকমের অন্ধকার, এবং সে অন্ধকারের ভিতরে দুটো হাত জানলা দিয়ে ঢুকে তার পাটা টেনে জানলা দিয়ে মানে নিয়ে বের করার চেষ্টা করতেছে, অনেক দূর বের করে ফেলছে। তো অনেক দূর বের করে ফেলছে, তো এটা সে দেখতেছে যে কি ব্যাপার, এটা কি হচ্ছে, মানে স্বপ্নে সে। তো একটা সময় তার খুব ব্যথা লাগতে লাগলো, পা খুব ব্যথা করছে। আচ্ছা হ্যাঁ, তো তখন সে চোখ মেলে দেয় কি যে পাটা সত্যি সত্যি জানলা দিয়ে বেরিয়ে আছে, এবং যতটুকু পর্যন্ত বের হওয়া দরকার মানে আমাদের হাঁটুর উপরে কিন্তু আর বের হওয়া যায় না, মানে এতটুকু স্পেস নাই ওখানে, সেই জায়গাটাই মানে ব্যথা করতেছে, মানে যে সেটা বের হতে পারছে না বলেই ব্যথাটা করছে, এবং অনেকটুকু মানে ছিলে গিয়ে রক্ত সেখান থেকে বের হইতেছে চুইয়ে চুইয়ে। তো এইটা দেখার পর তো সে মানে প্রচন্ড ভাবে কি কাজটা, ওনার পা কি তখন জানালার বাইরে, জানালার বাইরে, অর্ধেক পা জানালার বাইরে চলে। কিন্তু মানে স্বপ্নের সাথে একটাই ডিফারেন্স যে কেউ ধরেছিল না পাটা, তখন সে মানে চিৎকার করে, পাশের রুমে তার ওয়াইফ ছিল, সে আসে কি হবে কি হয়েছে, তো সে বলে যে এই অবস্থা। তো কয়টার সময় ঘটে ঘটনাটা? এটা রাতের প্রায় 12টা থেকে ঘটে ঘটনাটা। সরি শোন ভাই, আমি আসলে বুঝলাম না ওনার ওয়াইফ কেন ওনার সাথে ছিলেন না রাত্রে 12টার সময়? ওনার যে বেবিটা ছিল সে খুব কান্নাকাটি করতো, কান্নাকাটি করার ফলে সে মানে পাশের রুমে তার ওয়াইফ সে বেবিকে নিয়ে ঘুমিয়েছিল, মানে যাতে ওনার ঘুমের কোনো নষ্ট না হয়। তো পাশের রুম থেকে আসে সেও একই অবস্থা দেখে, এটা দেখার পর মানে তার মধ্যে প্রচন্ড একটা ভয় চলে। তখন ওনার পা আটকে আছে, তখন সেও ধরে টরে তাকে মোটামুটি পাটা বের করে দেখেছে, অনেক রক্ত, জানলার মধ্যে রক্ত মানে অনেক খারাপ একটা অবস্থা। তো এটা হওয়ার পরে মানে তারা চিন্তা করতে থাকে যে এটা কেন করতেছে, এটা কেন হচ্ছে এরকম। তো তার ওয়াইফ কিন্তু সোহান ভাই জানালার বাইরে কি ছিল তখন? জানালার বাইরের অংশটা একটু, বাইরের অংশটা ভাইয়া কোনো রাস্তা ছিল? রাস্তা না, বাইরের অংশটা হচ্ছে মানে খোলা একটু জায়গা, দূরে একটা গাব গাছ, মোটা একটা গাব গাছ। আচ্ছা আচ্ছা। এবং তার পাশে হচ্ছে কি এটা জঙ্গলের মতো জায়গা, হ্যাঁ, যেটা গ্রামের ভাষায় বন বলে। আচ্ছা, তার পায়ে কি কোনো রকম আঁচড় টাচড় কোনো কিছুর দাগ? এটা তো পশু হতে পারে, কোনো আঁচড়ের দাগ ছিল না কোনো। পশু হলে তো একটা অংশ অন্তত কামড়াবে, বা তখনও মানে যখন তার ঘুমটা ভেঙে যায় তখন দেখবে। প্রথম কথা হচ্ছে পশু হওয়ার কোনো চান্স নাই গ্রামে। এখন আমরা মারতে মারতে পশু পাখিকে এই অবস্থায় নিয়ে গেছি, খুব রেয়ার হয়ে গেছে, তারাই বরং ভয় থাকে। আর একটা পশু মনে হয় না অত দূর থেকে টেনে নিয়ে যেতে পারবে, আর নিশ্চয়ই তার পায়ের মধ্যে আঁচড়ের দাগ বা কামড়ের দাগ এই ধরনের কিছু। আরেকটা ব্যাপার মাথায় আসলে, যেটা হচ্ছে যে পশু যদি টানতো যে কোনো একটা পা ধরে টানতো, সেটাই, দুই পা একসাথে টানতে পারার কথা না, পশু কখনো কবজি দিয়ে ওভাবে ধরতেই পারে না। এরপরে তারা মানে ঘটনাটা মানে এলাকার যে লোকজন আছে তাদেরকে জানায়, এলাকার একজন হুজুরকে জানায়। তো সে মানে ঘর টর দেখে মোটামুটি সে বলে কি যে এটা তেমন কিছু না, এটা একটা খারাপ জিনের কান। সে একটু তাবিজ যেটা দেয় আর কি, সচরাচর এটার সমাধান হিসেবে সে যেটা মনে করছে সেটা সে দিয়ে চলে গেছে। আচ্ছা, কয়েকদিন ভালো যায় ভাইয়া। তো তার মধ্যে মানে আবার একই সমস্যা, ঠাস করে কি যেন তাকে ডাকতেছে। তো সে দরজা খুলে এবং তার ওয়াইফ কিছু শুনতে পায় না। তার ওয়াইফ বলে যে কি ব্যাপার, আমি তো কিছু শুনতে পাই না, তুমি কি শোনো? সে যখন দরজা খুলে সে বলে যে এখন দরজা নক করতে, তার ওয়াইফ নিজে গিয়ে দরজা খুলে, কিন্তু সেও কোনো শব্দ শুনে না, সে কাউকে দেখেও না, এবং সে কোনো শব্দ শুনতে পায় না। তার ওয়াইফ কি শুনতে পায়? তার ওয়াইফ শুনতে পায় না কিছু। আচ্ছা, একমাত্র সে ছাড়া সেকেন্ড কোনো পার্সন আর কিছু শুনতে পায় না, কেউ কিছু দেখেও না। তো এটা নিয়ে মানে তাদের একটু মানে দুজনের মধ্যে মানে একজন বলেছে এটা মানে বলতেছে যে না এটা তেমন কিছু না, তার ওয়াইফ বলতেছে এটা তেমন কিছু না। তো সে বলতেছে না এটা আসলে মানে কিছু একটা ঘটতেছে আমাদের এখানে। তো তারা প্রথমে ভাবে যে হয়তো খারাপ জিন এটা করতেছে, তো এই জন্য তারা মানে আবার মিলাট পড়ায় করে। বাট ভাইয়া কয়েকদিন ভালো যায়, তারপরে আবার একই অবস্থা শুরু হয়। সে দেখে জানলার উপাসটা মানে খুব গাঢ় অন্ধকার থাকে,
জানলার মানে সে জানলাটা খোলাই থাকে তার, যেহেতু তখন জানলা খুলে ঘুমায়, গ্রামের মানুষ ম্যাক্সিমাম জানলা খুলে ঘুমায়। তো দেখে যে প্রচন্ড রকমের অন্ধকার, কোনো মানুষের শ্যাডো মানে কিছু দেখা যায় না, অন্ধকার দেখে এবং দরজা নক করে কেউ একজন তাকে ডাকে। এর মধ্যে তার অবস্থা, শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে এবং তার মানে মানসিক অবস্থা তো খারাপই আগে থেকে, এই অবস্থা থেকে। তো এরপরে মানে আস্তে আস্তে যখন তার মানে খুব খারাপ অবস্থা চলে আসে, তখন মানে একদিন সে দেখে যে মানে যে কাপ গাছটা, সে দেখতে পায় যে একদিন রাতে ঘুম ভেঙে যে তার ওয়াইফ সে কাপ গাছের ডালের উপরে হাঁটতেছে, চিকন একটা ডালের মধ্যে হাঁটতেছে তার ওয়াইফ। ডর মানে ভয়। প্রত্যেকের জীবনে এমন কিছু না কিছু ঘটে, যেমনটা আজকে আমাদেরকে বলে যাচ্ছেন দীপ্র এবং সোহান। আপনার জীবনেও কখনো না কখনো ঘটেছে, হয়তো পাত্তা পেয়েছে কিংবা পাত্তা দেননি। কারো কারো জীবনে এমন ভাবে ঘটে যা সারাটা জীবন সে মনে রাখে, মনে দাগ কেটে যায়। সেরকম কিছু ঘটনা নিয়েই আপনি যদি আমাদের এই দরে অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দিন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 আরো একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো ঠিক রাত 1টায়। ডর। ডর মানে ভয়। সময় রাত 1টা, শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 আজকে আমাদের সঙ্গে রয়েছে দীপ্র এবং সোহান। আরজি কিপ্রিয়ার সঙ্গে আছে আপনার এবং আমার টিম মেম্বার অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, এবং সাউন্ডে আছে লোবান। আপনিও কিন্তু ডরে আসতে পারেন, খুব সহজ নিয়ম। ফোন করে শুধু বলতে হবে আমি ডরে আসতে চাই, আমার জীবনে এরকম কিছু ঘটনা আছে। ছোট্ট করে 2-1টা ঘটনার কথা বলবেন মিনিট খানেক সময় নিয়ে। আপনার কথাগুলো এখানে রেকর্ড করা হয়। ফোন নাম্বারটি হচ্ছে 0963892892। আমি আবারও বলছি 09613892 প্রিয় শ্রোতা, আমরা ডরের শেষ ভাগে ফিরছি। সুমন ও রেহান একেবারে ঘটনার শেষ ভাগে কি নিয়ে অপেক্ষা করছে, চলুন আবারও শোনা যাক। ডর। সে দেখতে পায় যে একদিন রাতে ঘুম ভেঙে যে তার ওয়াইফ সে কাপ গাছের ডালের উপরে হাঁটতেছে। তো এটা দেখার পর সে মানে কি পর ও হাঁটতেছে, তো সে যখন মানে বাইরে যাবে দরজা খোলার আগে সে ওই যে দেখে যে তার বেবি কিনে তার ওয়াইফ ঘুমিয়ে আছে। তো এটা দেখার পর মানে সে মানে আরো মানে কি ঘটতেছে এগুলো আমার সাথে, মানে সে মানে চিৎকার চেঁচামি শুরু করেছে এগুলো কি ঘটতেছে। তো তার ওয়াইফ উঠে বলে কি হয়েছে, বলে যে এই অবস্থা। তো তার ওয়াইফ গিয়ে জানলা দিয়ে তাকে দেখা যায় না কিছু নেই, কাপ গাছে কোনো কিছু নেই। তো তারপরে তাকে 3 গ্রাম দূরে চাঁদপুরে তুলবাই নামে একটা গ্রাম আছে, সেখানে মানে অনেক তান্ত্রিকরা, আমি যতটুকু জানি অনেক তান্ত্রিকরা সেখানে বসে আড্ডা। হ্যাঁ, ওনাদের একটা মানে সাপ্তাহিক একটা দিন তারা ওখানে একত্রিত হয়। অনেক জায়গায় অনেক দূর দূরান্ত অনেক তান্ত্রিক অনেক সেখানে আসে। তো সেখানে গিয়ে একজনকে বলা হলে সে বাসায় আসে এবং বাসায় এসে তাকে দেখে বলে যে একে আর বাঁচানো সম্ভব না, এর শেষ। সরাসরি কথা বলে দিয়ে একে আর বাঁচানো সম্ভব না, এর জন্য তোমরা বরঞ্চ মানে সবাইকে সান্ত্বনা দেয় যে এর প্রিপারেশন নয়, যে সে মারা যায়। তখন বলে যে ঘটনা কি, বলে যে এর উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এবং সে সবাইকে নিয়ে সেই গাব গাছটার ওখানে যায়, গিয়ে দেখে যে গাব গাছে একটা ডালের মধ্যে একটা লেবু শুকিয়ে গেছে, একটা লেবু, একটা কাকের মাথা, আচ্ছা একবারে একটা রশি দিয়ে বাঁধা আর কি, কিছু চিকন মানে শলার মতো এগুলোতে বাঁধা, এগুলো মানে একেবারে শুকায়া একবার ঝোগার মতো হয়ে গেছে। বলে যে একে বাঁচানো সম্ভব না, এই যে অবস্থা। যতদিন এটা মানে ছিল তরতা ছিল ততদিন পর্যন্ত চেষ্টা করলে হয়তো হতো, এখন আর একে বাঁচানো সম্ভব না। এর উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে এবং কেউ চাচ্ছে যে মারা যাক, এবং আসলে তাকে আর সম্ভব না, এখন কেউ তাকে বাঁচাতে পারবে না। তো আসলে এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে আসলে এটা বলার পরে মানে সবাই মানে হাল ছেড়ে দেয়, কি করবি। তো তার 2 দিনের মাথায় সে মারা যায়, আসলে সে রাতের বেলা মারা যায়, 2 দিনের মাথায় সে রাতের বেলা মারা যায়। তো রাতের বেলা যেহেতু মারা যায়, তো তার লাশটা ভাইয়া রাখা হচ্ছে দরজার বাইরে, অর্থাৎ এটা ব্যালকনির মতো থাকে, খোলা ব্যালকনি যেটা গ্রাম অঞ্চলে থাকে, বারান্দা আর কি। হ্যাঁ, তো লাশের পাশে মোটামুটি থাকে 2-1 একজন মোটামুটি মানে ঘুমিয়ে ঘুম ভাব। এমন সময় দেখলো কি ভাইয়া একটা কালো শ্যাডোর মতো খুব দ্রুত মানে ঘরের পিছন থেকে আসলো, এসে মনে হলো যে তার লাশটার উপর দিয়ে মানে আবার খুব দ্রুত চলে গেল। মানে যে চিন্তা করতেছে জিনিসগুলো সে মানে
হট করে দেখলো, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা। এটা মানে একজন তো মানে ঘুম ঘুম ভাব ঝিমতেছে, আরেকজন মানে ঢেলান দিয়ে লাশের পাশে যারা ছিল তাদের মধ্য থেকে একজন দেখেছে এটা, মানে দেখলো যে মানে খুব দ্রুত একটা কালো শ্যাডোর মতো মানে পাশ দিয়ে এসে বডিটার উপর টাচ করে মানে চলে গেল, একেবারে চলে আবার গাব গাছটার দিকে চলে গেল। এরপরে ভাইয়া পরের দিন সকালে তাকে দাফন করা হয়। দাফন করার পর নাকি অনেকেই মানে ওদের যে ঘরটা, সেই ঘরের সামনে আসার সময় নাকি দেখতো যে একটা কালো শ্যাডো ওদের ঘরের দরজার সামনে বসে আছে, বাট সামনে গেলে দেখতো যে আর কিছু নাই। তো এই যে এই ব্ল্যাক ম্যাজিক যে ইফেক্টটা, অনেকে বলতো যে ইফেক্টটা, সেটাই মানে রয়ে গেছে। যে করছে সে মানে এত মানে খুব বড়ভাবে করছে ব্যাপারটা, যে মানে এটাকে মানে প্রাথমিক অবস্থা ধরতে না পারলে আর কিছু করার নেই। আচ্ছা, তার ওয়াইফ তো সেই বাসাতেই থাকতো, সে কোনো ধরনের কোনো কিছু কি দেখেছে? এই শ্যাডো যেটা বলছে, সে শ্যাডোটা দেখেনি, সে দেখেনি, একমাত্র তার হাজবেন্ড দেখেছে এবং আরেকজন পার্সন দেখেছে, এবং পরবর্তীতে কয়েকজন মানে সেই বাসার সামনে রাতের বেলা যাতায়াত করার সময় দেখতে তাদের দরজার সামনে। এটা আমি বললাম না, ওই যে গত পর্বে কোন ভাইজান আমাদেরকে বললো, এক হুজুরের একটা বার্তা দিল না আমাদেরকে, যে উনি বলেছিলেন যে একদম সময় মতন প্রহরগুলো মিনিটে মিনিটে মিলে গেলে তখন আসলে মানুষ এগুলো দেখতে পায়। তো এগুলো দেখার একটা সময় আছে, ওটা যদি আমরা বের করতে পারতাম হয়তো প্রত্যেকজনকে আমরা ওই টাইমটাতে নিয়ে গিয়ে বলতে পারতাম এখন এখানে দাঁড়ান আপনি দেখতে পাবেন, বাট ওটা তো আমরা গণনাটা জানি না। বাট কিছু মানুষের মতে মানে এই যে যেমন ওনার ওয়াইফ ওনার সাথে থেকেই কিছু, আমি একটা জিনিস মিস করে গেছি, আসলে আমি বলতে ভুলে গেছি, একটা জিনিস মিস করে গেছি। সেটা হচ্ছে সে যেদিন মারা যায় আর কি, তার আগের দিন রাতে ওয়াইফ তখন তার পাশে, এই অবস্থাটা শোনার পর তার পাশেই ছিল। আচ্ছা, তো তার ওয়াইফ পাশে শুয়ে আছে, সে রাতে কোনো টাইমে চিৎকার করে উঠে বসে পড়ে, শোয়া থেকে বসে পড়ে আবার শুয়ে পড়ে। তখন তার ওয়াইফ উঠে বলে যে কি হয়েছে, সে শুয়েছিল, বাট এই যে তার এই খবরটা শোনার পর মানে স্বাভাবিক সবাই খারাপ লাগার কথা। তো সে মানে দেখতেছিল কি যে রাতের কোনটা টাইমে মানে 3-4টা শ্যাডো মানে চক্কর দিয়ে মানে ঘুরতেছে তার খাটের চারপাশে, চক্কর দিয়ে ঘুরে জানলা দিয়ে আস্তে করে বের হয়ে গাব গাছের দিকে চলে গেল। এটা দেখার পর মানে চিৎকার দিয়ে সে উঠে বসে। এটা মরার আগের দিনে রাতের ঘটনা আর কি, তারপর দিন তো সে মারা যায়। এই একটা জিনিস মিস করে গেছে আমাকে তখন। আসলে কি বলবো যে এই ধরনের ঘটনার কোনো শেষও নেই, কোনো শুরুও নেই। কেন এই ঘটনাগুলো ঘটে, স্পেসিফিক কিছু মানুষের সাথেই কেন ঘটে, ডর বা ভয় যাই বলি না কেন, এটা কেন মানে কিছু মানুষের সামনে সশরীরে দাঁড়ায় আর কিছু মানুষের শুধু মনে থাকে, এটা এক্সপ্লেইন করা বোধহয় পসিবল না কোনোদিনও। সায়েন্স যতই সামনে এগিয়ে যাক, আসলে কোনো না কোনো রহস্য মনে হয় প্রকৃতি রেখেই দেবে। আসলে প্রকৃতির সব রহস্য সবসময় ভেদ করা সম্ভব না, তাহলে তো হচ্ছে মানুষ প্রকৃতিরও নিজের বশ মানিয়ে ফেলতে পারে। রাইট। একটা কি ভাই, আমাদের ওই আমি যতটুকু জানি যে কিছু কিছু জায়গায় ব্ল্যাক ম্যাজিকটা খুব প্রচলিত। ওখানে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কিন্তু অনেক ভালোভাবে অনেক জায়গায় অনেক পজিটিভলি ছড়িয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ নিজের অজান্তেই ব্ল্যাক ম্যাজিকটা করছে। ইভেন এমনও দেখা গেছে ইন্ডিয়ান কন্টিনেন্টে বেশ কিছু অজপাড়ায় গ্রামের দিকে, একটু আগে আপনি যে কথা বলছিলেন না লেবু এবং কাকের মাথা, তো ইন্ডিয়ান স্টাইলে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন ব্যবহার করা হয় লেবু এবং কাঁচামরিচ, ঠিক আছে। এবং ধারণা করা হয়, অনেকে বলে যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কোনো খারাপ আত্মাকে সেটার ভিতরে বশ করানো হয় ওই লেবুর ভিতরে, এবং সেই লেবুটা রাস্তায় ফেলে দেওয়া হয়, যে ওই লেবুটাতে পাড়া দেবে বা যার পায়ে লাগবে ওই জিনিসটা ট্রান্সফার হয়ে তখন তার সঙ্গী হয়ে যাবে। মানে এটা কিন্তু উইদাউট হিজ নলেজ অর হার নলেজ, যার ভেতরে জিনিসটা যাবে সে জানে না। এটা খুব খারাপ ধরনের ব্ল্যাক ম্যাজিক। যখন কিছু তান্ত্রিক বা সাধক এই ধরনের ব্ল্যাক ম্যাজিক পুরোপুরি না পারে, পুরোপুরি এক্সপার্ট না হয়, তারা শুধু বের করতে পারে, জিনিসটাকে বশে রাখতে পারে না, তখন তারা এই ধরনের কাজগুলো করে বলে আমি শুনেছি, আমি রিসার্চ করে এরকম পেয়েছি। এরকম হাজার হাজার ভণ্ড আছে, কিন্তু তার মধ্যে একটা কথা কি, যখন অরিজিনাল তৈরি হয় সেটার কিন্তু ডুপ্লিকেট হয়, ডুপ্লিকেট থেকে কখনো ডুপ্লিকেট হয় না। তার মানে অরিজিনাল যদি একটাও থেকে থাকে, ছিল বা আছে বা থাকবে, যেটার বদৌলতে আরো 100টা কপি বা ভণ্ড তৈরি হবে। সো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে, একেবারে শূন্য থেকে কোনো কিছু উঠে আসে। আরো একটা বিষয় আছে যে আমরা যে উপাদানগুলোর কথা একটু আগে রেহান তুই বললি কিংবা সোহান ভাই বলল, যে অনেক ভণ্ড আছে যে দেখবেন যে যারা একটু মানসিকভাবে একটু দুর্বল, তাদেরকে এগুলোর ভয় দেখিয়ে আপনাকে অনেক সময় অনেক ধরনের মানে ভয় ভীতি দেখাতে পারে। একদম টাকা পয়সা নিয়ে ক্ষেত্রে মানসিকভাবে শক্ত থাকাটা খুব জরুরি, খুবই জরুরি, এবং সবকিছু যুক্তি নির্ভর হতে হবে। কেউ অলৌকিক কিছুকে যদি আপনার কাছ থেকে সরিয়ে নেওয়ার ক্ষমতা রাখে, কারো যদি এই ক্ষমতা থাকে যে আপনার কাছ থেকে অলৌকিক কিছু সে সরিয়ে নিতে পারবে, এতটুকু অন্তত প্রত্যেকটা শ্রোতা বন্ধুদেরকে বলছি শিওর থাকা উচিত যে সেই লোকটা টাকার জন্য এই ধরনের কাজ করবে না। এমন ক্ষমতা যার সত্যি আছে সে কখনো বিক্রি করতে যাবে না, সবাইকে দেখাতেও যাবে না, সেটার মাধ্যমে সে টাকাও কামাতে যাবে না।
এতটুকু কনফার্ম। আর ডরেও আমরা বহু এর আগে অনেকবার বলেছি যে সব ব্ল্যাক ম্যাজিক যারা করে থাকে, বিশেষ করে মানুষের ক্ষতি করার জন্য, তাদের যে কি রকম করুণ এবং ভয়ঙ্কর পরিণতি হয়েছে আপনারা ডরে এর আগেও শুনেছেন। এবং আমি আর রেহান বারবার বলেছি, অনেকেই খুব কিউরিওসিটি নিয়ে এই জিনিসটার প্রতি অনেক আগ্রহী থাকে, অনেকে অনেকভাবে চেষ্টা করে, বন্ধুরা ইয়েরা। তো এটা আমার মনে হয় না করাই বেটার, কোনো জিনিস ভালো করে। আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি। এই কিছুদিন আগে আমার জেনেছি, আমি এটা গুগলে সার্চ করতে করতে, ইন্ডিয়ান আসামের একটা গ্রামের ভেতরে এই ঘটনাটা ঘটে। ওখানে একটা লোক ছিল, আসিম নাকি যেন নাম, আমার নামটা মনে নেই ইন্ডিয়ান লোকটার। ওই এলাকাটাতে মেয়েদের প্রভাবটা একটু বেশি, মানে বলা যেতে পারে মেয়েরা ছেলেদেরকে ডমিনেট করে। ঠিক আছে, মেয়েরা বিভিন্ন রকম কাজ করে, কাঠখড় পোড়ানোর কাজ, এই কাজ সেই কাজ, কুলির কাজ করে, ছেলেরা বাড়ির কাজ করে, রাখালের কাজ করে, এই ধরনের। তো ওখানে একটা মেয়ে ওই আসিম নামের লোকটাকে জোর করে বিয়ে করে। বলা থাকে যে সে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বিয়ে করে, মানে তাকে বশ করে নিয়ে এসে জোর করে মোটামুটি বিয়ে করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেয়েটি কিন্তু বিয়ের 3 থেকে 4 দিনের মাথায় পাগল হয়ে মরে যায়। এবং তার পাগলের একটাই প্রবলেম ছিল, সে হাসতে পারত না, সে সর্বক্ষণ গম্ভীর থাকতো। ন্যাচারালি বাসার ভিতরেই একটা গম্ভীর ব্যাপার রাজ করতো সব সময়, সারাক্ষণ টোটাল সিচুয়েশনটা। 3 দিনের মাথায় যখন সে ঘুমাতে যায়, ঘুম থেকে আর সে ওঠে না। তো সে যে মৃত্যুবরণ করেছে এটা তার স্বামী জানতো না। সারা রাত সে মৃত ওয়াইফের সাথেই শুয়েছিল। পরের দিন ওদের ওইখানের সিস্টেম অনুযায়ী, ওরা হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ আমি জানি না, বাট ওখানে নিয়ম হচ্ছে দাফন করা। সে দাফন করে, এলাকাবাসীকে বলে, তখন তার মা খুব কান্নাকাটি করে যে আমার মেয়েটা লাস্ট কয়েকদিন হাসতেও পারেনি। সবাই উল্টা তাকে দোষারোপ করে যে তুমি আমার মেয়েকে হাসতে দাওনি, তোমার উপরে কোনো ইয়ে ছিল। এরকম করতে করতে এক সময় সালিশি পর্যায়ে চলে যায় ব্যাপারটা। তাকে শাস্তি দিয়ে ওই লোকটাকে এক ঘরা করে রাখা হয়। এক ঘরা করে রাখার পরে যেটা ঘটনা ঘটে, ওই লোকটা গ্রাম ছেড়ে সেদিনই চলে যায়। এক ঘরা করার সিস্টেমটা হচ্ছে কেউ তার কাছে একটা কিছু বেচবেও না, টাকা দিলেও তার কাছ থেকে জিনিস কিনবে না, যত যাই হোক তার সাথে কোনো সম্পর্ক রাখবে না, পানিও তার পুকুর থেকে এনে খেতে হবে, কেউ তাকে চাপকলের পানিও নিতে দেবে না, এরকম ওখানের কালচারটা। তো একটা পর্যায়ে ওই লোকটা চলে যাওয়ার 2 দিন পর থেকে ওই মহিলা যার মেয়ে মারা গেছে, সে কন্টিনিউয়াসলি স্বপ্ন দেখতে থাকে যে তার মেয়ে চিৎকার করে কান্না করছে। তখন তাদের ওখানের পুরুতকে বলা হয়, বা কেউ একজন ছিল, তাকে বলা হয় যে আমি কবর খুঁড়ে দেখতে চাই। তো কবরটা খোঁড়া হয় এবং কবর খোঁড়ার পরে মেয়েটার লাশে কোন রকম অ্যাবনর্মালিটি পাওয়া যায় না, কিন্তু সবাই থমকে পেছনে চলে যায় একটাই কারণে, কারণ হচ্ছে মেয়েটা হাসছে। দাঁত কেলিয়ে হাসি যাকে বলে, লাশটা হাসছে এই কবরের ভিতরে। এবং মজার ব্যাপার হচ্ছে, প্রথমে সবাই ভেবেছিল হাসছে, কিন্তু পরবর্তীতে যখন আবারও খেয়াল করে তারা দেখে মেয়েটার আসলে নাকের নিচ থেকে, কত দূর পর্যন্ত জানি না, তারা শুধু মুখটাই খুলেছিল, নাকের নিচ থেকে চামড়া বলে কিছু নেই, ঠোঁট টোট কিছুই নেই, যেই কারণে তার দাঁতগুলো বের হয়ে থাকে, মনে হচ্ছে সে হাসছে। এন্ড শি ওয়াজ আ ব্ল্যাক ম্যাজিশিয়ান। তার শেষটা কিন্তু সুন্দর না। আমরা একটা কথা বলি ব্ল্যাক ম্যাজিকের যে ইফেক্টের ব্যাপার, সেটা হচ্ছে এটা যদিও ভয়ঙ্কর কোনো ঘটনা না। আমার এক ফ্রেন্ড, মানে ওর নাম হচ্ছে সামাদ, ওর খুব ইচ্ছে হয়েছিল যে ব্ল্যাক ম্যাজিক করবে, খুব শখ হয়েছিল। বাজারে তো অনেক ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক বই পাওয়া যায়, তো ও একটা বই কিনেছিল এবং ও খুব সাহসী ছিল আমাদের মাঝে। আচ্ছা, তো আমাদের গ্রামের একটা 3 রাস্তার মোড় আছে, সেখানে সাধারণত দিনেও কেউ যায় না। আচ্ছা, কারণ ওই মোড়টা সবাই বলে যে 3 রাস্তার মোড় খুব খারাপ হয়ে থাকে। তো ও মানে প্রায় সময় আমাদেরকে বলতো যে আমি ব্ল্যাক ম্যাজিক করবো, তোরা চাইলে থাকতে পারিস আমাদের সাথে, আমার সাথে। তাই আমরা আবার বলতাম যে না না, এগুলো ঠিক না, কারণ আমাদের ফ্যামিলি থেকে এগুলো সবসময় না করতো। এক রাতের ঘটনা, সেটা হচ্ছে গিয়ে খুব চিল্লাচিল্লি আমাদের বাড়ির মধ্যে হচ্ছে। কি হয়েছে বলে যে সামাদকে তো কিছু একটা মানে হয়েছে কি, ও মানে ওই যে 3 রাস্তার মোড়ে নাকি ও মানে কিছু একটা চর্চা করতে গিয়েছিল। আচ্ছা, সেই বই পড়ে, সেই বই থেকে কিছু লেখা আয়ত্ত করে ও গিয়েছিল সেভাবে মানে কিছু একটা করার জন্য। পরবর্তীতে ওর মুখ থেকে যেভাবে শোনা গেল, সেটা হচ্ছে ও সে 3 রাস্তার মোড়ে রাতের বেলা একা ছিল এবং ও কিছু একটাকে ডাকছিল। এবং একটা টাইম ও ডাকতে ডাকতে ওকে মানে পিছন থেকে কেউ একজন মানে এমন জোরে জাতা মারে ওর ঘাড়ের মধ্যে যে ওর এরপর আর কোনো খেয়াল নেই, এখনো কুজো হয়ে হাঁটে। ও আর এখন পর্যন্ত সোজা হতে পারে না, এখন কোন ডাক্তারই ওকে সোজা করতে পারেনি। এখন বলতে পেরেছি কি ডাক্তাররা যে কিসের ওজন বা কিভাবে এটা হয়েছে? ওর উপরে ডাক্তার একটা কথাই বলছে যে ওর উপরে মানে খুব ভারী কিছু একটা মানে ওজন একটা চাপা দিচ্ছে। ডাক্তাররা তো ওইভাবে এগুলো বলতে পারে না, অবশ্যই না। তো বলছে যে খুব চাপ পড়ছে, চাপের ফলে মানে ওর হাড় যেগুলো আছে বাঁকা হয়ে গেছে, এগুলো তার সোজা করা সম্ভব না। এরপরে এখনো ও কুচো হয়ে হাঁটে। দ্যাট ইজ ব্ল্যাক ম্যাজিক। It is black.
এবং মানতেই হবে। রাইট, এটা পুরোটাই আসলে ব্ল্যাক, আপনার লাইফটা একদম ব্ল্যাক হয়ে যেতে পারে। আর অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে না? এক্স্যাক্টলি। এবং এই ধরনের বিদ্যা অল্প বেশি যাই হোক সেটাই ভয়ঙ্কর। একটা কথা শুধু সবার মনে রাখা উচিত যে আমরা নিজেরাই প্রকৃতির অংশ, আমরাই যদি প্রকৃতির বিরুদ্ধে কিছু করার চেষ্টা করি তখন প্রকৃতি তার শাস্তি আমাদেরকে দেবেই। যেটা প্রকৃতি চায় না সেটার যথেষ্ট কোনো কারণ আছে বলেই চায় না। সেটা যদি আমি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আনার চেষ্টা করি তাহলে আই এম অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং গড। সো আমার মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক করবে সে নিজেকে তার চেয়েও উপরে চিন্তা করেই এটা করা শুরু করবে, বাকিটা শ্রোতা বন্ধুদের উপর। তো অনেক ধন্যবাদ সোহান ভাই। আজকে এই ঈদের পরপর আপনার কাছে বেশ কিছু ঘটনা আমরা শুনলাম। যখন ঢাকা শহর ফাঁকা হয়ে যাচ্ছে বা যেই শহরেই যেতে চাচ্ছি সেই শহরেই ফাঁকা হয়ে যাচ্ছে, এই সময় আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের যাত্রায়, আপনাকে অনেক ধন্যবাদ সোহান ভাই। আপনাদেরকেও ধন্যবাদ। আমি মনে করি যখন বাংলাদেশ সবচেয়ে ভালো একটা প্রোগ্রাম এবং আমি চাই যে এটা অনেক অনেক দূর যাক এবং মানুষের মনে এটা জায়গা করে নেক। এটাই। তবে আপনি আপনার থ্রুতে আমি আমার মনে হয় শ্রোতাদেরকে বলে রাখি, যেমন সোহান ভাই কিন্তু সবগুলো ঘটনা যে তার সাথে ঘটেছে তা না, কিন্তু সে সবসময় তার চোখ কান খোলা রাখছে যে কোথায় একটা সত্যি ঘটনা খুঁজে পাওয়া যায়, সত্যিকারের প্রমাণ সহ। উনি কিন্তু প্রত্যেকটা আমাদেরকে ছবিগুলো পর্যন্ত দেন। ইভেন শান্তিনগরের যেই বাসার ঘটনা উনি বলেছেন সেই বাসার ছবি উনি আমাদেরকে দেবেন, বাট ন্যাচারালি আমরা সেটা দেখাতে পারবো না। বাট আমরা কিন্তু এই প্রমাণগুলো ওনার কাছ থেকে পেয়ে তারপরে ওনার শেয়ার করার ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার অনুমতি দেই। এবং এখানে আরো একটা ব্যাপার বলতে চাই, জানি না যে এটা বাংলাদেশের সবচেয়ে ভৌতিক প্রোগ্রামগুলোর মধ্যে ভালো কিনা, তবে যতটুকুই ডর আজকে আছে সম্পূর্ণ শ্রোতাদের কন্ট্রিবিউশন, আপনাদের কন্ট্রিবিউশন। যতদিন আপনাদের কন্ট্রিবিউশন থাকবে আমরা আশা করি ডরকে আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। কারণ অচিরেই আমরা 50তম পর্বের দিকে যাচ্ছি এবং টোটালি আপনাদের কারণেই এই 50তম পর্ব পর্যন্ত আসতে পারা। দোস্ত, তাহলে এখন তো সবার ঘটনাই তো শুনলাম, সবার সাথে ঘটে যাওয়া, কিন্তু এইখানে যে ঘটনার জন্য আসা সেটা কিন্তু এখনো বলা হয়নি। সেই ঘটনাটা না বলে আমরা উঠবো না। এবং ইভেন যারা আমাদেরকে এতক্ষণ ঘটনা শুনিয়েছে তারাও আমাদেরকে প্রথম প্রশ্ন করেছিল যে ভাই এখানে এই বাড়িতে কেন নিয়ে আসছেন। তো আমরা বলেছিলাম যে আগে আপনাদের ঘটনা শুনি, দেন আমরা এক্সপ্লেইন করতেছি যে কেন আমরা এটাতে নিয়ে আসছি আপনাদেরকে। এবং অনেকে একজন বলেও ছিল সে তার পরিচিত ছিল আগে হয়তো বা এই এলাকায় এসে অনেকবার এসেছে, বাড়িটাও দেখেছে, যে এই বাড়িতে যে এই ঘটনা এক্সপেক্ট করেনি আর কি। আনএক্সপেক্টেড, আমাদের জন্য তো আনএক্সপেক্টেড ছিল। আমি তো যখন প্রথম জেনেছি অনেকবার জিজ্ঞেস করেছিলাম এখানে এই জায়গাটায়, অবিশ্বাস থেকেই অলমোস্ট। তবে আমরা জায়গাটার নাম না বললে এতটুকু বলি যে আমরা এখন আজকে ডরটা ধারণ করেছি যেই জায়গায়, এটা ঢাকা শহরের এমন একটা খুব বেশি অভিজাতও না, আবার অভিজাত এলাকাও এক সময়ের বলতে পারেন। এবং এর আশেপাশে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। সেই ইউনিভার্সিটিরই একটা ব্যক্তি মালিকানাধীন একটা বাড়ি, যেখানে কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটির গার্লসদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে, গার্লস হোস্টেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এই ঈদের সময় সবাই বাড়ি চলে গেছে, একদম ফাঁকা। তো আমাদেরকে অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, যেহেতু এটা একটা গার্লস হোস্টেল, আমরা অনেক জায়গায় চাইলেও যেতে পারি না এবং আমরা চাইও না কিছু জায়গায় যেতে, এটা রেস্ট্রিক্টেড। মেয়ে হোক বা ছেলে হোক, কারো রুমে ঢুকে আমরা কোনো একটা কিছু করবো তাদের পারমিশন ছাড়া এটা তো অসম্ভব। রাইট। তবে তারপরে আমাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে পার্টিকুলার এই রুমটাতে, যেই একটা রুমের মধ্যে কখনোই কেউ থাকে না এবং পুরো বাড়িতে অবশ্য মানুষ থাকে। তো এই রুমটার যেই ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা রেহান এবার একটু আমার মনে ক্লিয়ার করে দেওয়ার সময় হয়েছে। একটুখানি বলে দিই শ্রোতা বন্ধুদেরকে, সেটা হচ্ছে আমরা যেই রুমটাতে থাকি সেই রুমটাতে যেই একটি মেয়েকে নিয়ে আসলে এই ঘটনা আজকে থেকে 3-4 বছর আগের কোনো এক ঈদের টাইমেই, যখন একটা মেয়ে এই রুমটাতে একলা পড়ে গিয়েছিল। কারণ হচ্ছে কোনো এক অজানা কারণে, আমি জানি না কারণটা, আমরা বের করতে পারিনি, বাট তার দেশের বাড়িতে যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু হস্টেল তো হস্টেলই, এখানে কারোই মা বাবা থাকে না। সো আলটিমেটলি ঈদের সময় সবাই দেশে চলে যায় বা নিজের বাড়িতে চলে যায়। মেয়েটি একা ছিল এবং ঈদের 3-4 দিন আগে থেকেই মেয়েটি একা থাকতে শুরু করে। একমাত্র কেয়ারটেকার এবং মেয়েটি ছাড়া মোটামুটি কেউ নেই। কেয়ারটেকার অবশ্য যথেষ্ট বয়স্ক একজন 65 তো হবেই উনি, তাই না? রাইট, একদম খুবই বৃদ্ধ একজন লোক, সুন্দর দাঁড়িয়ে আছে। ওনার থ্রুতেই কাইন্ড অফ ঘটনাটা শুরু হয়। যেটা হয় হচ্ছে যে প্রায় প্রত্যেক দিনই, উনি প্রায় পরপর 2-3 দিন দেখেন মেয়েটা ঠিক সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তে জাস্ট একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে বের হয়ে যাচ্ছে হস্টেল থেকে
এবং খুব অদ্ভুতই থাকে তার বডি ল্যাঙ্গুয়েজ, প্রচন্ড গম্ভীর, তার হাত পা কাঁধ কিছুই নড়াচড়া করে না, এমনকি মনে হচ্ছে যেন বাতাসে তার চুলটা পর্যন্ত নড়ে না। এমন ভাবে সে হেঁটে হেঁটে বের হয়ে যেত সেই হস্টেল থেকে। তো কেয়ারটেকার বসে দেখতো, কিছু বলার নেই, তার নিয়ম হচ্ছে যখন বের হবে একটা সার্টেন টাইমের মধ্যে ফেরত আসলেই হয়, এছাড়া আর কিছু তো কেয়ারটেকারের বলার নেই। তো কিছু সে বলে না, মেয়েটি বের হয়ে যায়। এমন করে তৃতীয় দিনে কেয়ারটেকারের খুব সন্দেহ হয় ব্যাপারটা, যে মেয়েটা আসলে কোথায় যাচ্ছে, প্রতিদিন একই টাইমে কেন বের হচ্ছে। এবং তাকে জিজ্ঞেস করলেও খুব একটা উত্তর সে কোনো উত্তরই সে দিত না। এবং সেদিন কেয়ারটেকার মোটামুটি জোরেই ঢাক দেয় মেয়েটাকে, কিন্তু মেয়েটা কোনো রেসপন্স করে না। শুধু তার দিকে যখন তাকায় তখন কেয়ারটেকারের কথা অনুযায়ী চোখে কিছু একটা ছিল, যেটা দেখে কেয়ারটেকার ভয় পায় এবং সে আর কিছু বলে না, কিছুই বলে না। সে যেটা করে সেটা হচ্ছে সরাসরি মেয়েটির রুমের দিকে যায়, ওপর দিকে চলে যায়। উনি গিয়েছিল কোনো তার একটা কিউরিওসিটি থেকে যে মানে সে ঠিক মতো দরজা লক করে গেছে কিনা বা দরজা খোলা রেখে চলে গেছে কিনা, আসলে জাস্ট একটা রুটিন চেক বলা যেতে পারে, রুটিন চেক বলা যেতে কিছু অন্যান্য রুম টুম ঠিকঠাক আছে কিনা ওটা দেখার জন্য উনি উপরে গিয়েছিলেন। সেটাই। এবং উপরে গিয়ে সে মেয়েটির রুমের আশেপাশে এসে এক ধরনের ধস্তাধস্তি, হালকা চিল্লির শব্দ পায় এবং সেখানেই সে প্রচন্ড অবাক হয়, কারণ একমাত্র যে মেয়েটি আছে সে তো বের হয়ে গেল, তাহলে রুমের ভিতরে শব্দ করছে কে? এখান থেকে তার সন্দেহটা প্রকট হয় এবং সে সরাসরি জানালা দিয়ে, যেটা একেবারেই নিষিদ্ধ অবশ্যই মেয়েদের হোস্টেলে, যে কোনো পুরুষ বা ছেলের পক্ষে অবশ্যই নিষিদ্ধ, তারপরে রিস্ক যেহেতু, সে জানালা দিয়ে উকি দেয়। উকি দেওয়া মাত্র সে যেটা দেখতে পায় যে ভেতরে ওই মেয়েটা তখনও আছে, তার খাটের পাশে সে দাঁড়ানো ছিল। তাকে দেখে ভয় পেয়ে চিৎকার করে মেয়েটি ফিট হয়ে যায়, সেন্সলেস হয়ে যায় ওনার সামনেই। তখন সে কোন রকমে আশেপাশে কিছু লোকজনকে খবর দেয় এবং দরজা ভেঙে, বাড়িওয়ালার পারমিশন নিয়ে দরজা ভেঙে, অনেকের উপস্থিতিতেই দরজা ভাঙা হয়েছে এবং ভেঙে মেয়েটাকে উদ্ধার করে মোটামুটি আশেপাশের একটা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, যেখানে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে মেয়েটা যেই কথা বলে সেটা হচ্ছে যে সে নাকি ওই কেয়ারটেকারকেই দেখতে পাচ্ছিল রুমের ভিতরে, এবং বারান্দা থেকে, আমরা যে বারান্দা এখন বসে আছি, এখান থেকে রুমে ঢোকার একটা চেষ্টা করছিল সেই কেয়ারটেকার। এবং সে ভয় পেয়ে যখন পিছনে ফিরে দরজা দিয়ে বের হওয়ার চিন্তা করবে, তখন সে পিছনে তাকিয়ে দেখে জানালা দিয়ে কেয়ারটেকার সেই যাচাই তাকিয়ে আছে। ঘটনা হচ্ছে যে মেয়েটা সামনেও তাকে দেখতে পায়, পেছনেও তাকে দেখতে পায়। আমরা জানি যে পেছনে যিনি ছিলেন, অর্থাৎ যিনি শব্দ শুনে বা মেয়েটাকেই অস্বাভাবিকভাবে বের হতে দেখে সেই মেয়েটার রুমে এসে আবার সেই মেয়েটাকেই দেখেছে, সেও কিন্তু ভয়ে আছে। কেয়ারটেকার নিজেও কিন্তু মেয়েটাকে আবার দেখে ভয় পেয়েছে, কিন্তু মেয়েটা তাকে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এবং আরো একটা বিষয় হচ্ছে, এরপরে কিন্তু কেয়ারটেকার এখান থেকে চাকরি ছেড়ে দিয়েছিল, কিন্তু এইখানে রেহান একটা মানে অদ্ভুত বিষয়টা হচ্ছে, যখন কেয়ারটেকার বলল যে আমি আপনাকে দেখতাম বের হয়ে যেতে, প্রতিদিন আপনি যাচ্ছেন, আপনাকে ডাকছি, আপনি কোনো ধরনের রেসপন্স করতেছেন না, আপনি মানে বলতেছেন না কই যাইতেছেন, কিন্তু অদ্ভুতভাবে মেয়েটা বলল আমি তো এই 2-1 দিন যাবত রুম থেকে বেরই হচ্ছি না। তাহলে কেয়ারটেকার কাকে বের হয়ে যেতে দেখতো? আচ্ছা, এটা কি মানে কি কোনো অশরীরী কিছুর কোনো খেলা? দুজনেই কিন্তু একা ছিল যার যার রুমে, দেখ দুজনকেই কিন্তু ভয় দেখানো হয়েছে এবং দুজনকে দুজনের রূপে, সেটাই। এবং এরপর কেয়ারটেকারও এখানে আর বেশি দিন স্টে করে নাই, সেই মেয়েটাও এখান থেকে মানে চলে যায় এবং এরপর থেকে এই হোস্টেলটাতে এই ধরনের ফেস্টিভ সময়গুলোতে যখন কেউ থাকে না, একদম ফাঁকা রাখতে হয়, কাউকেই থাকার অনুমতি দেওয়া হয় না। মূল ব্যাপার হচ্ছে যে অশরীরী কোনো একটা কিছু এই বাড়িটাকে একেবারে খালি করার একটা চেষ্টায় ছিল, কোনো একটা কারণে তার হয়তো খালি প্রয়োজন, যেই কারণে আমি যেটা বুঝতে পারছি, আমার লজিক যেটা বলে যে সে কিন্তু এই বাড়িতে জীবিত 2 বাসিন্দাকেই ভয় দেখিয়েছে কোনো কারণে। যেই মেয়েটাকে বের হয়ে যেতে দেখেছে, উপরে গিয়েও সেই মেয়েটাকেই দেখছে। আরেকজন যার ভয়ে বারান্দায় যাকে দেখে ভয়ে বের হতে চাচ্ছে, সে আবার জানালায় তাকেই দেখছে। অর্থাৎ দুজনেরই কিন্তু দুটো করে অস্তিত্ব আমরা টের পাচ্ছি এবং দুজনকেই অদ্ভুতভাবে ভয় দেখানোর একটা চেষ্টা করে ওখান থেকে বের করা। যাই হোক, এই ঘটনাটার জন্যই আসলে আমার রেহানের কাছে মনে হয়েছে এই বাড়িটা হয়তো বা একটু আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের একটা হতে পারে। কারণ আমরা চিন্তা করছিলাম যে যেই বাড়িটাকে কোনো একটা কিছু খালি চায়, সেই জায়গাটাকে যদি আমরা ভরে দিই তাহলে দেখি তারা কি করে। কিন্তু আমার মনে হচ্ছে এই খালি বাড়িতে আমাদের যেই কয়েকটা মানুষের অস্তিত্ব আছে, সম্ভবত কোনো না কোনো কিছু সেটাও খালি করতে চাইছে। মেবি। সো সিমটমস গুলো আর না বলি, চল বাকি সবাইকে নিয়ে। ডর মানে ভয়।
49তম পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ডর শেষ করতে চাই। প্রিয় শ্রোতা, ডর এমন একটি অনুষ্ঠান যেটি বিজ্ঞান সিদ্ধ নয়। যুক্তির ঊর্ধ্বে উঠে আমাদের জীবনে কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের প্রতিনিয়ত অন্যরকম একটা অনুভূতির মধ্যে দাঁড় করিয়ে দেয়। সেই অন্যরকম অনুভূতির মধ্যে যদি সেটা হয় ভয়ের অনুভূতি, সেই জায়গাটিকেই আমরা টাচ করতে চাই ডরে। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, ভয়ের অস্তিত্ব পৃথিবীতে আছে এবং ভয় পাওয়ার জন্য অসংখ্য ঘটনা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সব ঘটনাগুলি, সেই সব অঘটনগুলি নিয়ে আরো একবার ফিরে আসব আগামী বৃহস্পতিবার রাত 11:20। আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডে লোবানের পক্ষ থেকে শুভরাত্রি।